প্রিয়াঙ্গন, আফিয়া আফরিন। পর্ব 6 থেকে 10। একটা অবিবাহিত মেয়ের জন্য টানা 2 রাত বাড়ির বাইরে কাটিয়ে ফিরে আসা আকাশ থেকে আগুন পড়ার মতোই ঘটনা। বিশেষ করে গ্রামাঞ্চলে, যেখানে সামান্য ঘটনাও আগুনের মতো ছড়িয়ে পড়ে। প্রশ্নের শেষ নেই, সে কোথায় ছিল, কার সাথে ছিল, কেন গেল, কেমন অবস্থায় ফিরল। উত্তর না পাওয়া প্রশ্নগুলো থেকে জন্ম নিল আরও কুৎসিত অনুমান, নিশ্চয়ই বয়ফ্রেন্ড ছিল, পালিয়ে গিয়েছিল। নাবিলাও এসবের বাইরে থাকার সুযোগ পেল না। গ্রামগঞ্জে কোনো গল্প চাপা থাকে না, বরং যত গোপন করার চেষ্টা, ততই লোকের মুখে মুখে রসালো আকারে ছড়িয়ে পড়ে। ওদের ফেরার পর শুধু কানাঘুষো নয়, অনেকে সামনাসামনি আজেবাজে মন্তব্য করছিল। লোকজনের কৌতূহল মেটাতে গিয়ে নাবিলা বুঝে গেল এখানে সত্যি বললেও কেউ বিশ্বাস করবে না, মিথ্যে বললেও আড়ালে আঙুল তুলবেই। আর আশেপাশের মানুষের সেই মুখরোচক আলোচনা শুনে মনে হচ্ছে নতুন কোনো নাটকের কাহিনী হাতে পেয়েছে, যা তারা প্রতিদিন চর্চা করবেই। ফেরার পরপরই একজন দরজার ফাঁকে উকি দিয়ে বলল, ওমা, 2 রাত বাইরে কাটিয়ে মেয়ে ফিরে এলো। এই ছেলেটার সাথে কোথায় ছিল 2 রাত? হোটেলে নাকি বাপু? আজকালকার মেয়ে ছেলেগুলো কি যে হয়েছে না। নাবিলা কারো কোনো কথার জবাব দিল না। ওকে আরও নানান ভালোমন্দ কথা শুনতে হলো। এসব থেকে বাঁচানোর জন্যই তাড়াহুড়ো করে বিয়েটা দিয়ে দেওয়া হলো। চারদিকে গুঞ্জন, ফিসফাস আর কটাক্ষ চলতে থাকুক, অন্তত বিয়ে হয়ে গেলে কেউ সহজে আঙুল তুলতে পারবে না, এই ভেবেই বাড়ির বয়োজ্যেষ্ঠরা দ্রুত সিদ্ধান্ত নিলেন। স্বামীরও চুপচাপ সব মেনে নিল। প্রথমে তার চোখে এটা ছিল বিরক্তিকর পরিস্থিতি, কিন্তু যখন দেখল নাবিলাকে বিনা কারণে একতরফা দোষারোপ করা হচ্ছে তখন খারাপ লাগলো। দোষের ভাগীদার সে নিজেও, অথচ লোকে তাকে দেখছে না। কেন সবসময় মেয়েদের চরিত্র নিয়েই প্রশ্ন তোলা হয়, এটা আজও স্বামীরের মাথায় ঠিকভাবে ঢোকে না। এই অন্যায়বোধই তাকে একবাক্যে রাজি করিয়ে দিল। অন্তত এই বিয়েটা হলে নাবিলাকে মিথ্যা অপবাদ সহ্য করতে হবে না। কথায় আছে না, কুকুরের লেজ কখনো সোজা হয় না, ঠিক তেমনি কিছু মানুষের স্বভাবও কখনো পরিবর্তন হয় না। বিয়ের পরেও দূরে দাঁড়িয়ে অনেকে ফিসফিসিয়ে বলল, দেখলি, প্রেমের কাহিনী বিয়েতে গিয়ে ঠেকল। বলেছিলাম না, এরা কাহিনী করে আসছে। নাবিলার জন্য ঘটনাটা সহজ ছিল না। হঠাৎ করে আকাশ ভেঙে মাথায় পড়ার মতোই ছিল। মাত্র কয়েক ঘন্টা আগেও সে ছিল অবিবাহিত, নিজের মতো করে বোকা বোকা প্ল্যান করা, তর্কে ঝগড়ায় ভরা এক মেয়ে। রাতারাতি সবকিছু পাল্টে গেল। এখন সে বিবাহিত, নতুন এক পরিচয়ে বাধা পড়ে গেল, যেটার জন্য প্রস্তুত ছিল না। এসব তো সিনেমায় হয়। ওর জীবনও তবে সিনেমার সুর ধরেছে। মনে হচ্ছিল জীবনের গতি কেউ হুট করে অন্য রেললাইনে তুলে দিয়েছে। পরবর্তী চিন্তা মাথায় মধ্যে ঘুরপাক খাচ্ছিল। আচমকা সবকিছু ঘটে যাওয়ায় প্রথমে বাড়ির সবাই ভেতরে ভেতরে মনক্ষুণ্ণ ছিল, কেউ সরাসরি প্রকাশ না করলেও চোখে মুখে চাপা হতাশার ছাপ ছিল। কিন্তু সময়ের সাথে সাথে সেই মন খারাপ কেটে গেল। এখন বাড়িতে এক নতুন উৎসবের আমেজ, নতুন সম্পর্কের উষ্ণতা চারপাশে ছড়িয়ে পড়েছে। শ্রেষ্ঠা চুপচাপ এসে বসল নাবিলার পাশে। বিয়েটা এত তাড়াহুড়োয় হওয়ায় নাবিলার গায়ে এক ফোঁটা সাজসজ্জা নেই। না গয়না, না মেকআপ, না বিয়ের শাড়ি। তবুও মাথায় হালকা ঘোমটা টেনে বসে থাকার কারণে ওকে বেশ লাগছিল। শ্রেষ্ঠা ঠোঁটে মুচকি হাসি ফুটিয়ে কিছু বলতে যাচ্ছিল, ঠিক তখনই নিতু এসে নাবিলাকে ডেকে নিয়ে গেল। তার কণ্ঠে একরকম আদেশ ছিল, হয়তো কিছু গুরুতর আলোচনা করবেন। নাবিলা চুপচাপ উঠে দাঁড়ালো, ঘোমটার কোণটা ঠিক করল, তারপর মায়ের পিছু নিল। নিতু নাবিলাকে নিয়ে ঘরে ঢুকে দরজাটা আলতো করে ভিজিয়ে দিলেন। এক মুহূর্ত নীরব থেকে মেয়ের মুখের দিকে তাকালেন। ওর চোখে মুখে একরকম ভয় আর অস্বস্তি মিশে আছে। নাবিলা, তুই ঠিক আছিস তো মা? এই 2 রাত আমি তো চোখের পাতা এক করিনি। বেঁচে আছি এটাই অনেক মনে হচ্ছে। চারিপাশে কত কথা হচ্ছে, জানিস তো? নাবিলা নিচু গলায় বলল, জানি মা, আমি তো ইচ্ছে করে কিছু করিনি। সবটাই পরিস্থিতির শিকার। নিতু দীর্ঘশ্বাস ফেলল। আমি জানি তুই কিছু করিস নাই, কিন্তু লোকে এসব বোঝে না। এখন তুই কাঠগড়ায় দাঁড়ানো আসামির মতো। তোর প্রতিটা কাজ এখন মানুষ দেখবে, বিচার করবে। বিয়েটা হলো, এটা নিয়েও কথার শেষ নেই।
হুম। সামির কেমন? ঠিক আছে তো? ছেলে হিসেবে আমাদের কাছে ওকে খারাপ মনে হয় না। কথা হয়েছে। মেনে নিয়েছে সবটা। নাবিলা ধীরকণ্ঠে বলল। ও, ঠিকই আছে। কোনো কথা হয় নাই তাই রাগ করে আছে কিনা বুঝতে পারছি না। ভালো কথা। ও এখন তোর স্বামী, তুই ওর সাথে বোঝাপড়া করে চলবি। যেহেতু অন্যরকম একটা পরিস্থিতিতে বিয়েটা হয়েছে, তাই ওকে সময় দে। সম্ভব হলে মুখোমুখি বসে কথা বল। নাবিলা বলল। মা, আমি নিজের মুখোমুখি হতে পারছি না। এই হঠাৎ বিয়ে। নিতু মেয়ের হাত ধরে ভরসা দিল। পারবি মা, ভাবিস না। সাহস রাখো, মাথা ঠান্ডা রেখে চল। মানুষের মুখ তো বন্ধ হবে না, কিন্তু তুই নিজের সম্মান নিজের হাতে রাখবি। কিন্তু, নিতু মেয়ের মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল। কোনো কিন্তু না। শোন, যা হয়েছে সেটার জন্য নিজেকে দোষ দিবি না। আমরা সবাই তোদের সাথে আছি। মায়ের সান্ত্বনামূলক কথায় নাবিলার ভেতরের সব অস্থিরতা ধীরে ধীরে থেমে গেল। অনেকক্ষণ পর ঠোঁটে একচিলতে হাসি ফুটল। জীবনটাকে যতটা ভয়ঙ্কর আর অদম্য ভেবেছিল, আসলে ততটা নয়। সহজভাবে নিলে সব সহজ। স্বামীর সিদ্ধান্তটা মোটেও হঠাৎ আবেগের বশে নেওয়া ছিল না। সব মিলিয়ে সে যথেষ্ট ভেবেচিন্তে এই পথে পা বাড়িয়েছে। ব্যঙ্গাত্মকভাবে বলতে গেলে, যে বিয়ে থেকে পালানোর জন্য সেই রাতে নাবিলাকে নিয়ে অজানার পথে বেরিয়ে পড়েছিল, ভাগ্য ঘুরপথে গিয়ে ওদের আবার একই সূত্রে বেঁধে দিল। সেই পালিয়ে যাওয়া আর ফিরতে না পারার মুহূর্তগুলোই তাদের বন্ধনের প্রথম ইট হয়ে রইল। সামির জানত, এর পথে গেলে কিছু দায়িত্ব তার ঘাড়ে চেপে বসবে। কিন্তু এও জানত, মেয়েটার ওপর মিথ্যে অপবাদ চেপে দেওয়া হলে তা তার কাছে সারা জীবনের ক্ষত হয়ে থাকবে। আর সামির ইয়াসির সেই ক্ষতর ভার সারা জীবন বহন করতে পারবে না। সামির সেমিস্টারের জন্য আবেদন করেছিল, সেটা মঞ্জুর হওয়া নিশ্চিত। তারপরই ভিনদেশে পাড়ি জমাবে। সেখানে পড়াশোনা শেষ করে চাকরি বাকরি করবে, নিজের মতো জীবন গড়ে তুলবে। বাংলাদেশ আর ফিরতে হবে না, ফেরার ইচ্ছেও তার নেই। তার দরকার কেবল মুক্তি। এই বিয়ে শাদীর বাঁধন তার কশ্চিনকালেও পছন্দ ছিল না। ব্যাস, 1 বছর কষ্ট করে অপেক্ষা করতে হবে। দেখতে দেখতে বছরটা কেটে যাবে, তারপর এই জীবনের ইতি টেনে অন্য জীবন শুরু করতে হবে। বাড়ির রান্নাবান্না আর সাজসজ্জায় তৎপরতা লক্ষ্য করার মতো ছিল। বিয়ে হয়ে গেছে, স্বামীর এখন নতুন নাচ্চামাই, সেজন্য আয়োজনে কোনো ত্রুটি রাখা যাবে না। সবাই নিজেদের মতো করে কাজ করছিল, রান্নার স্বাদ গন্ধ ঘরে ছড়াচ্ছিল। বাসরঘরের দায়িত্ব ছিল নাদিম আর শ্রেষ্ঠার হাতে। কিন্তু ফুলের ব্যবস্থা করতে যথেষ্ট সময় লাগল। তাও পছন্দমতো ফুল পাওয়া গেল না। হাতের কাছে যা পেল তাই দিয়ে বড় অস্থায়ী সাজসজ্জা করে ফেলল। ঘরটা দেখে মনে হচ্ছিল নাবিলা দেখলে নির্ঘাত একটা চটকানা মেরে বসবে। কিন্তু কি করার? এসব খুলে নতুন করে সাজাতে গেলে দুদিন তো লেগেই যাবে। তাই শ্রেষ্ঠা বুদ্ধিমত্তার সঙ্গে ঘরের আলো আর দরজা বন্ধ করে দিল, যেন এখনই কারো চোখে না পড়ে। বর আর বউ আলাদা ছিল। সন্ধ্যার পর দুজনকে একসাথে করা হলো। তারা দুজনেই চুপচাপ, একে অপরের দিকে তাকালে চোখ সরিয়ে নিচ্ছিল। অজান্তে কোলাকুলি বা কথাবার্তা কিছুই ছিল না, শুধু এক ফাঁকে চোখাচোখি। যেখানে ভীষণ অস্বস্তি লুকিয়েছিল, সকলে ওদের কথা বলার সুযোগ দিয়ে বেরিয়ে গেল। ঘরটা তখন নিঃশব্দ একটা যুদ্ধক্ষেত্র। নাবিলা নড়েচড়ে বসে বলল। জিজ্ঞেস করল, আপনি হুট করে বিয়ে করে নিলেন কেন আমায়? স্বামীর কটমট দৃষ্টিতে তাকালো। বুদ্ধ নাকি এই মেয়ে? কেন বিয়ে করেছে, জানে না? নাবিলা ফের বলল, এইভাবে আমার দিকে তাকিয়ে লাভ নেই। ভয় পায় না। লোকে 10 কথা বলবে দেখে আপনাকে মানবতার ফেরিওয়ালা হতে হবে। খুব দয়া দেখিয়েছেন তাই না? সবার কাছে ভালো সাজলেন। অথচ আপনি যে কি মিচকা শয়তান সেটা আমি ভালো করেই জানি। সামির গভীর নিঃশ্বাস নিয়ে বলল। নাবিলা, আমি যা করেছি তোমার ভালোর জন্যই করেছি। উদ্ধার করেছেন আমায়। আমি বলেছিলাম, আমার ভালো করুন। সেই মুহূর্তে নিজ দায়িত্বে আমার তাই মনে হয়েছিল। আপনার সাথে সারা জীবন একসাথে থাকা যায়। না থাকা গেলে আমি কি করব? নাবিলা দাঁতের দাঁত চেপে বলল। অসহ্য, বিরক্ত। আপনাকে ইচ্ছে করছে লবণ মরিচ দিয়ে মাখিয়ে কাঁচা চিবিয়ে খেয়ে ফেলতে। আচ্ছা। সামির নির্বিকার ভঙ্গিতে বলল। আচ্ছা মানে কি হুম?
শুনুন, আমি কিন্তু আপনার সাথে এক ঘরে এক বিছানায় থাকতে পারবো না। এসব আমার স্বভাব বিরুদ্ধ। সামির বলল, আমি তো তোমাকে আমার সাথে থাকতে বলি নাই। কিন্তু বাড়ির মানুষ তো থাকতে বলবে। সেক্ষেত্রে আমার কি করার থাকতে পারে? নাবিলা তেড়ে এলো। বোকা বোকা কথা বলবেন না। আপনার কিছু করার নেই মানে? আপনি আমার সাথে থাকতে পারবেন না মানে পারবেন না? আমি শান্তিতে থাকতে চাই, ঝামেলা মাথায় নিতে চাই না। কিন্তু তা বললে তো হবে না, তাই না? কেউ মানবেও না। ঠিক সময় মতো ওদেরকে ওদের জন্য বরাদ্দকৃত ঘরটাতে ঢুকিয়ে দেওয়া হলো। ঘরে ঢুকতেই চোখ পড়ল চারপাশের অগোছালো অবস্থায়। মেজাজটা আরও খারাপ হলো। এটা ঘর না গোয়ালঘর সাজানো হয়েছে। গোলাপ আর রজনীগন্ধা পর্যন্ত ঠিক আছে, কিন্তু মাঝে মাঝে মোরগ আর গাঁদা ফুলের কি দরকার ছিল? গৃহসজ্জার জিনিসপত্র সব মিলিয়ে এক হাস্যকর পরিবেশ তৈরি করেছে। দরজা বাইরে থেকে শ্রেষ্ঠা বন্ধ করে দিয়েছে। নাবিলা নিজের মনে চিন্তা করতে লাগলো, এই অবস্থা থেকে কি করে পার পাওয়া যায়। একটা ছেলেমানুষের সঙ্গে এক বিছানায় ঘুমানো তার জন্য অসম্ভব ব্যাপার। সে হোক স্বামী অথবা আসামি। নাবিলা হঠাৎ বুদ্ধি খুঁজে পেল। জানালার পাশে রাখা চেয়ারের দিকে তাকিয়ে স্বামীরকে বলল, আপনি একটু ওখানে গিয়ে বসুন, আমি বিছানা থেকে ফুলগুলো সরিয়ে নিই। তারপর আপনি এসে শুয়ে পড়বেন। সামির মেনে নিল। এতক্ষণ ঠিকঠাক ছিল, কিন্তু এখন ক্লান্তি আর ঘুমের ওভারফ্লো তাকে ক্রমশ গ্রাস করতে শুরু করল। চেয়ারে হেলান দিয়ে চোখ বন্ধ করে সামির নিজেকে বিশ্রামে ডুবিয়ে দিল। নাবিলা ধীরে ধীরে বিছানার ওপর থেকে ফুলগুলো সরাতে লাগল। কিন্তু তার মন ঠিক সেখানে ছিল না, সে সুযোগের জন্য অপেক্ষা করছিল। সামির যখন প্রায় ঘুমে মগ্ন তখন ও গুনে গুনে 3টে ওড়না বের করল। এগুলোই তার পরিকল্পনার অংশ। নাবিলা স্বামীরের সামনে এসে দাঁড়ালো, হাতের ওড়না দিয়ে দ্রুততার সঙ্গে স্বামীরকে চেয়ারের সঙ্গে বেঁধে দিল। সামির তৎক্ষণাৎ তড়াক করে উঠল। চোখে অবিশ্বাস আর অবাক হওয়ার মিশ্রণ। এটা কি হচ্ছে? নাবিলা জবাব দিল, নিজের প্রোটেকশনের ব্যবস্থা করে নিলাম। সামির মুখ শক্ত করে জিজ্ঞেস করল, আমাকে বেঁধে? আমি বাঘ না, ভাল্লুক। নাবিলা অবিচল থেকে উত্তর দিল, কিছুই না। এই মুহূর্তে স্বামী নামক আসামি। বলতে বলতেই তৃতীয় ওড়নাটা দিয়ে চেয়ারের এক প্রান্ত থেকে জানালার সঙ্গে শক্ত করে বাঁধল। সবকিছু সুশৃঙ্খল, ঝামেলাহীন। দেখে শুনে নিজের জায়গায় ফিরে এসে বিছানায় বসল, যেন কিছুই ঘটেনি। সামির বেজায় রেগে গেল, গায়ে আগুন জ্বলে উঠল। এই মেয়েটা কি ভাবছে তাকে? পুরুষ মানুষ বলে কি সবসময় নিজের ইচ্ছা চালাবে? এর আগেও তো রাত নিশ্চিন্তে কাটিয়ে দিয়েছে। তখন এমন কিছু মনে হয় নাই। কেন? খোলা আকাশের নিচে ছিল বলে। এখন চার দেওয়ালের মধ্যে বন্দী হয়ে আছে, তাই স্বাধীনতা আর বিশ্বাসের ঘাটতি রয়েছে। আর নাবিলাও একেবারেই ভিন্ন মানুষ হয়ে গেছে। এটা সামির ইয়াসিরের জন্য যে কত বড় অপমান, যদি নাবিলা অন্তরের গহীন থেকে সেটা একটাবার বুঝতে পারত। নাবিলা বিছানায় আয়েশ করে হেলান দিয়ে বসে হালকা হাসি মুখে বলল, চিন্তা করবেন না, সকালে ঠিক সময়ে খুলে দেব। শাট আপ। নাবিলা ভ্রু তুলে মুচকি হেসে জবাব দিল, ধমক দিচ্ছেন? আচ্ছা দিন, সমস্যা নেই। অধিকার আছে। আর কিছু বলতে চান? বলতেই পারেন। আপনি বলুন, আমি বরং ঘুমাই। ঘুম ধরছে। সামির নীরব। কিন্তু তার ভেতরে ভেতরে রাগ ফুলে ফেপে উঠছে। নাবিলা আবারও ঠাট্টা করে বলল, পৃথিবীর ইতিহাসে বোধহয় এরকম বাসর প্রথম, তাই না? সামির শুধু একটাই শব্দ ছুড়ে দিল, চুপ। আচ্ছা, চুপ করলাম। আপনিও ঘুমান। গুড নাইট। বলেই নাবিলা বালিশ টেনে শুয়ে পড়ল, ঠোঁটের কোণে বিজয়ের হাসি। নাবিলা বিছানায় গা এলিয়ে দিতেই গভীর ঘুমে তলিয়ে গেল। সামির বহুকষ্টে নিজেকে সম্বরণ করছে। মুখ শক্ত, চোয়াল চেপে রাখা, কথা বললেই বিস্ফোরণ হবে। মনে হচ্ছে ইচ্ছে করলেই সব ছিঁড়ে ফেলে উঠে দাঁড়াতে পারে, কিন্তু শুধু জেদেই বসে আছে। দেখতে চাই শেষ পর্যন্ত এই মেয়েটা কি করে। সকালের আলো ঘরে ঢুকে পড়েছে। দরজার ওপাশ থেকে টকটক ধাক্কার শব্দ ক্রমশ জোরে শোনা যাচ্ছে। নাবিলা আধঘুম চোখে তাড়াহুড়ো করে উঠে বসল। স্বামীরের দিকে তাকাতেই ফিক করে হেসে ফেলল। চেয়ারে আধা হেলান দিয়ে ঘুমিয়ে থাকা ছেলেটাকে দেখে বোধহয় মনে মনে একটু খারাপ লাগলো। কিন্তু কি করার? ঘড়িতে চোখ পড়তেই চমকে উঠল,
9টা পেরিয়ে গেছে। দরজা ধাক্কার শব্দ থামছে না। তাড়াতাড়ি গিয়ে স্বামীরের বাঁধন খুলতে লাগল। স্বামীর তখনও ঘুমে ছিল কিন্তু হাতের ছোঁয়ায় চোখ মেলে তাকিয়ে কপালে ভাঁজ ফেলল। সরো, তোমার প্রয়োজন নেই, স্বামীর তীক্ষ্ণ কণ্ঠে বলল। নাবিলা কাঁধ ঝাঁকিয়ে পাত্তা না দিয়ে দরজার দিকে গেল। দরজা খুলতেই দেখা গেল শ্রেষ্ঠা দাঁড়িয়ে আছে কোমরে হাত রেখে, মুখে চওড়া হাসি। এসো, আর কত ঘুমাবে? সারা রাত ঘুমাও নাই নাকি? নাবিলা হাই তুলে হাত পা টানল। মুখে ম্লান হাসি রেখে বলল, সারা রাত জব্বর ঘুমিয়েছি বলে এখন ঘুম ভাঙতে দেরি হলো। শ্রেষ্ঠা ভুরু কুঁচকে হেসে বলল, আরে বাস, ভাইয়া কোথায়? নাবিলা ঠোঁট কামড়ে পেছন দিকে তাকিয়ে উত্তর দিল, আছে আছে, ভাইয়াও আছে। শ্রেষ্ঠা ভান করা গম্ভীর মুখে মাথা নাড়ল। তাকে নিয়ে বাইরে আসো। এ কথা বলে শ্রেষ্ঠা প্রায় ঘুরেই যাচ্ছিল, কিন্তু নাবিলা পেছনে থেকে ডাক দিল, শোন। শ্রেষ্ঠা ফিরে তাকাতেই নাবিলা বলল, ইতস্ততবোধ করতেছি, বাড়িতে সবাই আছে, তাই না? শ্রেষ্ঠা এবার খিলখিল করে হেসে উঠল। বলল, হ্যাঁ আছে, সবাই আছে। অলরেডি তোমাকে নিয়ে এক দফা হাসাহাসি হয়ে গেছে, তাতে কিছু হবে না। শো, বিয়ের পর এসব একটু আলতু হয়। নাবিলা অসহায় দৃষ্টিতে তাকিয়ে ঘর থেকে বের হলো। স্বামীরের মনে হলো এখানে থাকার মতো তার আর কোনো কারণ নেই, থাকবেই না আর। এই বাড়িতে এসে জীবনের 12টা বাজানোও কম ছিল, এখন 13টাও বেজে গেছে। আর কত? ব্যাগপত্র টেনে এনে একে একে গোছাতে শুরু করল সে। জামা কাপড়, বই, নোটবুক, চার্জার সব এমনভাবে ঠাসতে ঠাসতে রাখছিল যে মনে হচ্ছে নিজের রাগটা এসবের উপর ছেড়ে দিচ্ছে। রেশমা কয়েকবার এসে বোঝানোর চেষ্টা করলেন, আমরাও তো শিগগিরই ফিরব, আর 2 দিন অপেক্ষা কর না। নাবিলার ব্যাপারে কথা বলি ওর বাবা মায়ের সাথে, ঠিক করব ও এখন যাবে নাকি পরে, শুনে যাস। তুই যদি আগে চলে যাস কেমনে হবে বাবু? স্বামীর কোনো কথাই পাত্তা দিচ্ছিল না। চোখে বিরক্তি, মুখে নিরাস্তির ছাপ। চুলোয় যাক নাবিলা, চুলোয় যাক সব সিদ্ধান্ত। ওর ইচ্ছে হলে থাকবে, ইচ্ছে হলে যাবে। সেটা স্বামীর ইয়াসিরের দেখার বিষয় নয়। রেশমা বেশ অপ্রস্তুত বোধ করছিলেন, ছেলে হঠাৎ এমন করে চলে যাবে। কোনোরকম সকলকে বলল, অনেকদিন হয়ে গেল স্বামীর এসেছে, হঠাৎ একটু জরুরি কাজ পড়েছে, তাই আজকেই ফিরতে হচ্ছে। বাড়ির সবাই মেনে নিল। কাজের ডাক এলে জোর করে কাউকে ধরে রাখার তো কোনো মানেই হয় না। স্বামীর ফিরে যাচ্ছিল, যত তাড়াতাড়ি সম্ভব এখান থেকে সটকে পড়বে ততই মঙ্গল। কিন্তু হঠাৎই পা থমকে গেল। পাশেই রান্নাঘর, সেখানে থেকে ভেসে আসছে অচেনা কারো কথা। কণ্ঠস্বরে একটা তীক্ষ্ণতা, শব্দগুলো স্পষ্ট, টানটান ভাবটা স্বামীরের কান এড়াল না। পরিষ্কার শোনা যাচ্ছিল, আহা, আমি তো আগে থেকে বলছিলাম, মেয়েকে সামলাও। এই যে বাইরের রাত কাটিয়ে এসে হাজির। কার সঙ্গে ছিল, কি করছিল, সবাই জানে না মনে করো। গ্রাম তো ছোট জায়গা, খবর লাগতে সময় লাগে নাকি? কপাল পুরল বাপ মায়ের আর ওই ছেলের, এখন তো বিয়ে দিয়ে ডেকে ফেলেছ ব্যাপারটা। স্বামীরের এমনিতেই মেজাজ গরম ছিল, এই কথাগুলো আরও বিষ ঢেলে দিল। ও রান্নাঘরের দরজায় দাঁড়িয়ে দেখল নাবিলাও সেখানে উপস্থিত। মাথা নিচু করে দাঁড়িয়ে চুপচাপ এসব হজম করছে। স্বামীর এগিয়ে এলো, আপনাদের এত চুলকানি কিসের? মহিলা চমকে তাকালো। স্বামীর নাবিলার দিকে তাকিয়ে নিজের ভেতরকার ঝাঁঝ উগড়ে দিল। যে মেয়েকে নিয়ে এত কথা বলছেন, সে তো বিয়ে তাকেই করেছে যার সঙ্গে 2 রাত বাইরে কাটিয়েছে। আপনার ছেলেকে তো বিয়ে করে নাই, তাই আপনার ছেলের কপাল ওপরেনি। যার বা যাদের কপাল পুড়েছে, মলমটা তাদেরই লাগাতে দিন। অযথা অন্যের ব্যাপারে নাক গলিয়ে নিজের নাক বড় করার চেষ্টা করবেন না। স্বামীরের কথা শুনে ঘরের ভেতরের বাতাসই বদলে গেল। ওই মহিলা থতমত খেয়ে হা করে রইল। বারান্দায় বসে থাকা বড়রা চুপচাপ হলেও চোখে মুখে এক ধরনের তৃপ্তির ছাপ ফুটে উঠল। এই অন্যায়টা মেনে নেওয়া যাচ্ছিল না। তারা কিছুতেই কাউকে থামাতে পারছে না। অনেক বুঝিয়েও কিছু মানুষকে বোঝানো যায় না। স্বামীরের এই জবাবটা দেওয়া দরকার ছিল। নানু ভীষণ খুশি হলেন নাতজামাইয়ের কর্মকাণ্ডে। তার আদরের নাতনির জন্য উপযুক্ত একজনকে পাওয়া গেছে, যে সব কিছু থেকে তাকে রক্ষা করবে। ওই মহিলার হতভম্ব চেহারা দেখে শ্রেষ্ঠা ফিক করে হেসে ফেলল,
নিতুও খুশিতে মাথা নাড়ল। রেশমার চোখে জল চলে এলো, গর্ব আর স্বস্তি মেশানো অনুভূতিতে। এই ছেলে তো বিয়েই করতে চাইল না, অথচ এখন নাবিলার পক্ষ নিয়ে কথা বলছে। হয় হয়, এমনটাই হয়। বিয়ে তো এক প্রকার জাদু। সবচেয়ে বেশি অবাক হয়েছে নাবিলা, সামির ওর হয়ে কথা বলল। অথচ গতরাতে যা ঘটেছে তাতে তো শোধ নেওয়ার কথা ছিল। না, গতকাল রাতে সে মোটেও ঠিক করেনি। এক্ষুনি সরি বলা উচিত। কিন্তু সামির তো চলে যাচ্ছে। এই আসামি রর সাথে আর কবে দেখা হবে বা আদৌ হবে কিনা কে জানে। সামির বিদায় নিয়ে বারান্দা পেরিয়ে বেরিয়ে যাচ্ছিল। নাবিলা বুক ধুকপুক করতে করতে পিছু পিছু দৌড়ে গেল। দরজার কাছে দাঁড়িয়ে হাঁপাতে হাঁপাতে ডাকল, শুনুন। সামির দাঁড়ালো, পেছনে ফিরে তাকালো। নাবিলা দ্রুত বলে ফেলল, গতরাতের জন্য আমি সরি। আমি অনেক বড় অন্যায় করে ফেলেছি। তাও আপনি আমাকে প্রোটেক্ট করলেন, আমার হয়ে দুটো কথা বললেন। নাবিলা নিজের মতো করে বলে যাচ্ছিল, কিন্তু স্বামীর হঠাৎ মাঝপথে থামিয়ে দিল। কাটকাট কণ্ঠে বলল, হ্যালো, আমি তোমার কথা ভেবে কিছু করিনি। ওখানে সবাই ছিল, অর্থাৎ বড়রা। নিজের ইমেজ রাখার জন্য বলেছি। না হলে তোমার হয়ে কথা বলতে আমার ভয় গেছে। নাবিলা খাবি খাওয়া মাছের মতো থমকে গেল। হঠাৎ জোরে, অপ্রস্তুত একটা ধাক্কা খাওয়ার মতো অনুভূতি হলো। এক মুহূর্ত আগেও ভেতরে ভেতরে ভেবেছিল সামির ইয়াসির আসলে ভালো মানুষ। কিন্তু না, ভুল ভেবেছে। এ মানুষটা আস্তগোয়ার, অসভ্য, বর্বর, নিষ্ঠুর। নাবিলা অবিশ্বাস্য কণ্ঠে জিজ্ঞেস করল, ভালো সাজার জন্য নাটক করলেন? ইয়েস, কখনো কখনো করতে হয়। সামির নির্লিপ্তভাবে উত্তর দিল, ওকে, গুড বাই। সামির হাসল আর কিছু না বলে পা এগিয়ে গেল। কিন্তু হঠাৎ কিছু মনে পড়ল। থেমে পিছিয়ে এলো। গলার স্বর যথেষ্ট সংযত রাখল, অথচ কথার ভিতরে চাপা নির্দেশের মতো সুর ছিল। সবসময় তো অপ্রয়োজনীয় কথা বলো। প্রয়োজনে মাথা নিচু করে থাকো কেন? যেখানে কথা বলা উচিত সেখানে চুপ থাকলে কথা বলার মূল্য কোথায়? এরপর থেকে চুপ থাকবে না। যেখানে অন্যায় করনি সেখানে তো একদমই না। নাবিলা অবাক হয়ে স্বামীর দিকে তাকালো। দৃষ্টিতে কিছুটা রাগ, কিছুটা বিস্ময়, আর কোথাও খুব গভীরে লুকানো একরাশ কৃতজ্ঞতা। কিন্তু কিছু বলার আগেই সামির ঘুরে দাঁড়ালো। সে চলে গেল নীরবে, দীর্ঘ পায়ে, কোনো দিকেই না তাকিয়ে। নাবিলা স্থির দাঁড়িয়ে রইল যতক্ষণ না স্বামীর দৃষ্টির আড়াল হয়। তার বুকের ভেতর তখনও স্বামীরের কথাগুলো প্রতিধ্বনির মতো বাজছিল। নাবিলা ঘরে ফিরল। ঘরে ঢুকতেই কানে এলো স্বামীরের জয়ধ্বনি। কি যেন করেছে। বোধহয় একাই নাবিলাকে পৃথিবীর সব বিপদ থেকে উদ্ধার করে ফেলেছে। চারপাশের প্রশংসা, বিস্ময়, বাপরে বাপ, ডঙের আর শেষ নাই। কিন্তু নাবিলা তো জানে সবটাই লোক দেখানো। ভেতরের আসল কাহিনী শুধু সে জানে। যদি কাউকে বলে, কেউই বিশ্বাস করবে না। তাই বলাই বৃথা। ভালো হওয়ার নাটক সেও করতে পারে, মুখে মুখে দয়া আর উদারতার বুলি আওড়াতে পারে, কিন্তু করবে না। নাবিলা ইবনাত যা করে মন থেকে করে, নাটকের জন্য নয়। লোক দেখানো মহত্ব, ওসব তার ধাতে একেবারে নেই। ও নিঃশব্দে দাঁড়িয়ে সকলের কথাবার্তা অবলোকন করল। সেদিন বিকেলের হালকা রোদে রেশমা এসে নাবিলার পাশে বসলেন। হ্যাঁ রে মা, আমার ছেলেটাকে কেমন মনে হলো? নাবিলা মনে মনে চটপট উত্তর দিল, শয়তানের কারখানা। কিন্তু ঠোঁটে মিষ্টি হাসি নিয়ে মুখে বলল, ভালোই। রেশমা খুশিতে গদগদ হয়ে মাথা নাড়লেন। ভালো আছে। মাথাটা একটু গরম, তবে মনটা ভালো। তুমি একটু মানিয়ে নিও মা। নাবিলা ভেতরে ভেতরে গোজগজ করল, ভাবতেই পারছি না ওর সাথে মানিয়ে নেওয়ার কথা। অমন অসুরের সাথে মানিয়ে নেওয়া যায়? সাধারণ মানুষ হলে ভেবে দেখতাম। ওর হাসিমুখের বিন্দুমাত্র পরিবর্তন হলো না, তাই ভেতরের কথাগুলোও বোঝা গেল না। রেশমা আবার বললেন, শোনো, তোমার বাবা মা চাচ্ছেন না এখনই তোমায় শ্বশুরবাড়ি পাঠাতে। আমাদের যদিও আপত্তি ছিল না। সমস্যা নাই, আমরা অপেক্ষা করব তোমার জন্য। তোমার কোনো আপত্তি নেই তো? মনে মনে নাবিলা স্বস্তির নিঃশ্বাস ফেলল, আলাদা থাকাই ভালো। একসাথে থাকতে গেলে আপনার গোয়ার ছেলেকে প্রতিরাতেই আমি নামক অশান্তি সহ্য করতে হতো। কিন্তু গলায় অনুগত সুর এনে বলল, জি না,
আপত্তি কিসের? আপনারা যা ভালো বুঝবেন তাই হবে। রেশমা স্নেহভরা চোখে তাকালেন। এই তো লক্ষ্মী মেয়ে। আর একটু লক্ষ্মী সাজার অভিনয় সম্পূর্ণ করতে নাবিলা হালকা কৌতূহল দেখালো। স্বামীরের খবর নিল। ও ঠিকঠাক স্বামীর পৌঁছেছে তো? খাওয়া দাওয়া করেছে তো? রেশমার চোখ চকচক করে উঠল। আহা, ছেলে মেয়ে জনই একে অপরকে আগলানোর চেষ্টা করছে। এত তাড়াতাড়ি? তার মনে আনন্দের ঢেউ উঠল। এটাই তো তিনি চেয়েছিলেন। মনে মনে ভাবলেন, সব ঠিকঠাক চললে খুব শিগগিরই এই সম্পর্ক আসল রং পাবে, আর এইভাবে বিয়ে দেওয়ার কারণে তাদেরও অনুশোচনা থাকবে না। নাবিলার বিয়ের খবর পুরো আত্মীয় মহল্লায় বজ্রপাতের মতো পড়ল। যে শুনছে সেই অবিশ্বাসে চোখ বড় বড় করে বলছে, ওমা, আমাদের নাবিলা! দুদিন আগেই তো দেখলাম এলোমেলো চুলে গেঞ্জি আর হাফ প্যান্ট পরে দৌড়ে বেড়াচ্ছে। সবার চোখে নাবিলা এখনো সেই দুষ্টু, হাসিখুশি, বেখেয়ালি মেয়ে ছিল। আর হঠাৎ করেই সেই মেয়ের বিয়ে। ঘটনাটা যতটা অবাকের, ততটাই কৌতূহলের। এদিকে নিতু বোধ হয় জামাই প্রশংসা কমিটি প্রেসিডেন্ট হয়ে গেছে। যার সাথেই দেখা হচ্ছে, কথা হচ্ছে, সে মুখে একগাল হাসি টেনে শুরু করে দিচ্ছেন। আমাদের জামাই কিন্তু দারুণ ভদ্র, দেখতে সুন্দর, নায়কের মতন, পড়াশোনায় একদম উস্তাদ। আর কি কাণ্ডজ্ঞান, কি সুন্দর করে কথা বলে। প্রথম দিনেই সবার মন জিতে নিয়েছে। নিতুর প্রশংসার দল থামে না। কখনো জামাইয়ের পোশাক, কখনো তার কথাবার্তা, আবার কখনো হাসির ঢং, সবই একে একে গুণের খাতায় জমা হচ্ছে। নাবিলা পাশেই বসে, মুখে নিরপেক্ষ ভাব ধরে নিঃশ্বাস আটকে সব শুনে যাচ্ছে। মনে মনে ভাবছে, আহা, এই প্রশংসাগুলো যদি মা স্বামীরের বাস্তব রূপ দেখে করত, তাহলে ও করতালি দিত। কিন্তু বাইরে থেকে বিন্দুমাত্র প্রতিক্রিয়া না দেখিয়ে শুধু চুপচাপ হাসিটা আঁকড়ে ধরে দাঁড়িয়ে আছে। কিচ্ছু বলবে না, বললেই সকলে তেড়ে আসবে। এখন তো সামির ইয়াসির তাদের আইডল। নাবিলাদের ফেরার দিন তারিখ অবশেষে ঠিক হয়ে গেল। আজকের দিনটা কাটিয়ে কালই তারা নাটোরের উদ্দেশ্যে রওনা হবে। রেশমাদের পরিকল্পনাও একই, কাল একসাথেই রওনা দিবে। দুদিন পর নাবিলার রেজাল্ট বের হবে, তারপর ভর্তি পরীক্ষার কোচিং শুরু, তাই সময় নষ্টের সুযোগ নেই, ফেরাটা জরুরি। বাড়ির আড্ডা, হাসি ঠাট্টা, বিদায়ের আয়োজনের ভেতরেই নেওয়াজ আহসান বললেন, আমরা যেহেতু এখনো পুরোপুরি মেয়ের শ্বশুরবাড়ির লোকজন সম্পর্কে জানি না, তাই চেনাজানার জন্য কিছুদিন বাদে সবাই মিলে নাটোরে আসবেন। তাতে আপনাদের পরিবারের সকলের সাথেও ঠিকমতো পরিচয় হবে আর সম্পর্কও মজবুত হবে। তার কথায় সবাই সায় দিল। সন্ধ্যার আলো তখন লালবাগের সরু গলিগুলোয় নরম হলুদের মতো মেখে আছে। দিনভর ভ্রমণের ক্লান্তিতে স্বামীর বিরক্ত হয়ে গেছে, তবুও পরিচিত এলাকার গন্ধ আর গলির চায়ের দোকানের ধোয়া তাকে কিছুটা স্বস্তি দিল। গলির মোড়ে ঢুকতেই সামনে থেকে আসতে দেখল সরফরাজ হোসেনকে, স্বামীরের একমাত্র চাচা, বাসা খানিকটা এগিয়ে। ভাগ্নেকে দেখে এগিয়ে এলেন, হেসে বললেন, আরে ভাগ্নে, কখন এসেছিস? শুনলাম বিয়ে একেবারে সেরে ফেলেছিস। তোর মা বাবা বোধহয় ওখানেই, তাই না? কেমন আছিস বাবা? কেমন চলছে সব? স্বামীর বিনয়ের সাথে কুশল বিনিময় করল। চাচা হাত বাড়িয়ে ওর কাঁধে চাপড় দিলেন। শুনলাম বউটাও বেশ শান্ত শিষ্ট মেয়ে। বাড়ির বউ কবে বাড়িতে আসবে? আমাদের তো দেখার সৌভাগ্য হলো না। থাক, সময় হলে দেখা সাক্ষাৎ হবে। স্বামীর হেসে মাথা নাড়ল, কিন্তু ভিতরে ভিতরে নাবিলার প্রসঙ্গ আশায় খানিক অস্বস্তি অনুভব করল। নাবিলাকে আবার বউ সম্বোধন করল, শান্ত শিষ্ট, তাহলেই হয়েছে। তারপর চাচা বললেন, চল আগে বাড়ি গিয়ে ফ্রেশ হয়ে নে, তারপর বসে ভালোমতো গল্প করব। স্বামীর আসলে নিজের বাড়িতেই সোজা ফিরতে চেয়েছিল। অনেকগুলো দিন বাইরে থাকার কারণে নিজের ঘরটা মিস করছিল। কিন্তু সরফরাজ চাচা সেটা হতে দিলেন না। তিনি বললেন, এই সময়ে বাসায় গিয়ে একা একা বসে কি করবি? বাড়ি তো খালি পড়ে আছে। চল আগে আমাদের বাসায় আয়, খাবি দাবি, গল্প করবি, তারপর যা খুশি করিস। এই সময় সবাই বাড়িতে আছে। কথাটা তিনি এমন ভঙ্গিতে বললেন যে স্বামীর আর আপত্তি জানাতে পারল না। মনে মনে ভাবল, ঠিকই তো, ফাঁকা বাড়িতে গিয়ে চুপচাপ বসে থাকার চেয়ে চাচাদের বাসায় কিছু প্রাণবন্ত সময় কাটানোই ভালো।
কিন্তু ওই বাড়িতে সে পারতপক্ষে যেতে চায় না রায়হান ভাইয়ের বিয়ের পর। তার অবশ্যই একটা কারণ আছে। সরু গলি পেরিয়ে জন যখন বাড়ির দিকে হাঁটছিল, তখন রাস্তায় যারা যাচ্ছে, স্বামীরকে যারা চেনে তারা সবাই বলে উঠল, ভাই একসাথে বড় হলাম, আর তুমি বিয়া কইরা ফেললা। একটাবার জানতেও পারলাম না। আমি তো আয়ানের কাছ থেকে আজকে সকালে জানলাম। হাঁটতে হাঁটতে শাহিদ ভাইয়ের সাথেও দেখা হলো। তিনি হাতের কর গুনে গুনে বললে, আরে ব্যাটা, আমি তোর থেকে 6 বছরের বড়। আমার আগেই কাম সেরে ফেললি। বড় ভাইদের জন্য লজ্জার বিষয়। চাচা হেসে বললেন, দেখলি, খবর এখন লালবাগের বাতাসেও ভাসছে। সামির আর কি বলবে? সে চাচ্ছিল না কাউকে জানাতে, অথচ খবর বাতাসের আগে রটে গেছে। এরপর তার বন্ধু বান্ধবেরা জানবে, খোঁচাবে, ফাজলামি করবে। আর স্বামীরকে চুপচাপ তা হজম করতে হবে। সামির চাচাদের বাড়িতে পা রাখতেই ছোটখাটো এক উৎসবের আবহ পড়ে গেল। বসার ঘরে ঢুকতেই রায়হান, আয়ান আর অন্বেষা লাফিয়ে উঠে তাকে ঘিরে ফেলল। আয়ান হাত কচলাতে কচলাতে বলল, ভাই, আমি তো তোর থেকে বড়। এবার তুই বাবার কাছে কথা বলবি আমার বিয়ের জন্য। ছোট ভাই হয়ে তুই বিয়ে করে ফেললি। তোর তো লজ্জা হওয়া উচিত। কিভাবে পারলি ভাই? রোমিও স্টাইলের পালিয়ে গেলি, ফিরে এসে বিয়ে করে ফেললি। তোরই রাজপাল। সামির কপালে ভাঁজ ফেলে বলল, আমার সুপারিশে বিয়ে হবে। তুই কি আমার এমপি সিটের ভোটার? ভোটার না, আমি এখন পাত্র। অন্বেষা পাশে দাঁড়িয়ে হেসে উঠল। স্বামীরের সমবয়সী এই কাজিন আফসোসের সুরে বলল, দেখ, আমরা তো একসাথে বড় হলাম, একই স্কুল, একই কলেজ। কিন্তু তুই আগে বিয়ে করে ফেললি। আমি এখনও স্টার্টিং লাইনেই দাঁড়াতে পারলাম না। আমারে কেউ পাত্তাই দিচ্ছে না। ওর কথা শুনে রায়হান মজার ভঙ্গিতে যোগ করল, এই জন্যই তো বলে জীবনে দৌড়ের স্পিড না, টাইমিংই আসল। স্বামীরের টাইমিংটা একদম ফার্স্ট ক্লাস। কি বলিস? সকলে হেসে উঠল। স্বামীরের মনে হলো, টাইমিং না চাই, সে যে কোন মাইনকার চিপায় ফেসে গেছে। এমন মেয়ে বিয়ে করল, যে তাকে বাসর রাতে হাত পা বেঁধে রেখে দেয়। ছাহহ, একদম মানসম্মানের প্রশ্ন। হতাশাজনক কাণ্ড, মুখ দেখানোর মতো অবস্থা নেই। ওদের হাসি ঠাট্টার মাঝেই দরজা ঠেলে কামিনী ঘরে ঢুকল, হাতে ধোয়া ওঠা চায়ের ট্রে। তাকে দেখেই স্বামীরের চোখ মুখ শক্ত হয়ে গেল। বরাবরের মতো অসহ্যকর এক অস্বস্তি ভর করল। কামিনী, রায়হান ভাইয়ের স্ত্রী। কিন্তু একসময় স্বামীরের জীবনে অন্য পরিচয় ছিল। খুব বেশি দিন নয়, জাস্ট কয়েকদিনের জন্য প্রেমের মায়াজালে বাধা পড়েছিল তারা। তুমি নাকি বিয়ে করেছ? হঠাৎ করে করলে? চায়ের ট্রে হাতে নিয়ে কামিনী গম্ভীর দৃষ্টিতে স্বামীরের দিকে তাকিয়ে বলল। স্বামীর সংক্ষেপে বলল, হুম। কামিনী চোখ সরিয়ে নিয়ে আবার জিজ্ঞেস করল, বউ কোথায়? নাই। নাই মানে কি? কামিনী অবাক হয়ে প্রশ্ন করল। নাই মানে নাই। সাথে থাকলে তো দেখতেই পারতে। সামির বিরক্ত হয়ে জবাব দিল, ওর সাথে কথা বলার ইচ্ছে নাই। কিন্তু যেহেতু বড় ভাইয়ের বউ তাই সকলের সামনে এড়িয়ে যাওয়া যায় না। কামিনী ফের জিজ্ঞেস করল, হঠাৎ বিয়ে করলে যে? তুমি এখনো স্টাবলিশ নও, চাকরি বাকরি কিছুই করো না। সামির করা দৃষ্টিতে তাকিয়ে করা ভাবেই জবাব দিল, আমার ইচ্ছে হয়েছে তাই করেছি। অ্যানি প্রবলেম? সেই কথা শুনে কামিনী আর কিছু বলল না, কারণ ঘরে সবাই ছিল। কিন্তু ওর হয়তো আরো কিছু বলার ছিল। কখনো স্বামীকে একা পেলে অবশ্যই জিজ্ঞেস করবে, যতই বাপের ব্যবসায় হাত থাকুক, চাকরি বাকরি করে না এমন ছেলের কাছে কোনো অভিভাবক মেয়ে কেন দিল? কাহিনী কি? কি করেছ তোমরা? ওদের সম্পর্ক এই বাড়িতে অন্বেষা ছাড়া কেউ জানে না, তাই অন্যদের জন্য এই আলোচনা প্রহর ছিল। সামির উঠে দাঁড়ালো, চায়ের কাপটা হাতে নিয়ে সোজা আয়ানের ঘরে চলে এলো। তক্ষুনি মা ফোন দিল, স্বামীরের খবর নিল। জানালো, তারা আগামীকাল ফিরে আসছে। অবশেষে স্বামীরকে নাবিলার সঙ্গে কথা বলতে বলল। যাওয়ার পর নাবিলার সাথে তোর কথা হয় নাই তাই না? ওকে ফোন দে, কথা বল। মেয়েটা তোর জন্য চিন্তায় আছে। পারবো না মা, কথা বলতে ইচ্ছে করছে না। মা একটু অনুরোধের সুরে বলল। পারবি না মানে কি? উল্টো কথা বলিস না তো, বাবু। নাবিলা একটু আগে তোর খোঁজ নিচ্ছিল। তোরও উচিত ওর খবর নেওয়া। ও আশায় আছে তোর ফোনের।
সামির একটু ঠাট্টার ছলে বিড়বিড় করে বলল, খোঁজ নিচ্ছিল। বাব্বা, নতুন রূপ। তবে নির্বিকার ভঙ্গিতে মাকে বলল, পরে কথা বলে নিব। রেশমা একটু কঠোর স্বরে বললেন, বাবু, তুই তো যথেষ্ট বড় হয়ে গেছিস। তোকে কি আমরা বড়রা প্রেম করার পাঠ দেব? নিজের দায়িত্ব নিজেই বুঝে কর। একবার ভেবে দেখ, তোর বয়সী ছেলেমেয়েরা পাচ্ছে না আর তুই পেয়েও হেলাফেলা করছিস। এখনই ওকে ফোন দে, কথা বল। সামির ফোন রেখে দিল। নাবিলার সাথে কথা বলার কোনো ইচ্ছে তার মনে বেঁচে নেই। মনে হচ্ছে এই মুহূর্তে তাদের মধ্যে যোগাযোগের কোনো খুঁটিনাটি বা সম্পর্কের টানাপোড়েনের অবকাশ নেই। থাকতেই পারে না। নাবিলার নামটা শুনলেই সামিরের মনে গতরাতের ঘটনাটা স্পষ্ট ভেসে উঠছে। কিভাবে সে এত সাহস দেখালো, সামিরের চোখের সামনে ওকে অপমান করল। সামির কখনোই এটা ভুলবে না। একটা দিন ঠিক করে সে শোধ নেবে, তখন বুঝবে সত্যিকার খেলা কেমন লাগে। নাবিলা এখনও সামির ইয়াসিরকে প্রকৃত চিনতে পারে নাই। চিনতে পারলে তবে বুঝবে। সামির ঠোঁটের কোণে এক টুকরো হাসি ধরে রেখে বলল, তুমি যদি পাতায় পাতায় চলো তবে আমি মোটেও ঢালে ঢালে চলব না। সোজা বর্ষাকালের জলঘু কালবৈশাখী হয়ে আছড়ে পড়ব, সেটার জন্য প্রস্তুত থাকো। কিন্তু সামির এটা বুঝল না, ঝড়ের সাথেই তো বর্ষার আর কালবৈশাখীর আসল মজা। একটু মিলেমিশে চললে বিষয়টা মন্দ হয় না। ড্যাশ ড্যাশ ড্যাশ। শ্রেষ্ঠা আর আহিরকে ছেড়ে যেতে হবে ভেবেই নাবিলার মনটা ভীষণ খারাপ হয়ে উঠল। ওরা শুধু কাজিনী নয়, বরং জীবনের সবচেয়ে প্রিয় বন্ধু। এতদিন নানা ঝামেলার মাঝে মনমতো দুষ্টুমি করার সুযোগ হয়নি, তাই সবাই একটু ম্লান, একটু বিষণ্ণ। কিন্তু ফিরে তো যেতেই হবে। রেশমা আন্টিরাও একসাথে বের হবে। সবাই বিদায় নিল। বিদায়ের সময় মনটা আরো বেশি ভারাক্রান্ত হয়ে উঠল। রেশমা আন্টি নাবিলাকে বললেন, তোমার সাথে খুব শীঘ্রই দেখা হবে। নাবিলা মৃদু হাসল। মনে মনে বলল, আপনারা যথেষ্ট ভালো মানুষ। আপনাদের সাথে আবার দেখা হোক, কিন্তু ওই অসুরটার সাথে যেন আর কখনো দেখা না হয়। বাস স্ট্যান্ডে এসে নাবিলার মনে পড়ে গেল সেই রাতের কথা। সেই পথ, যেটা অজান্তেই ওর জীবনে এক অচেনা মোড় এনেছিল। না চাইতেও এই পথঘাট সবটাই তার চেনা। স্বামীরের সাথে এই পথেই তো পা বাড়িয়েছিল। বাসে উঠে বসেও নাবিলার মনটা ভারাক্রান্ত থাকল। কেন এমন হচ্ছে বুঝতে পারছিল না। এতটা মন খারাপ আগে কখনো হয়নি। ও আচ্ছা, হবে কি করে? তখন তো স্বামীর ছিল না জীবনে। ওই একরাদা স্মৃতি আর বেদনার ভার বুকে ধাক্কা দিয়ে যাচ্ছিল। নাবিলা ওই মুহূর্তে বসে থেকে ওর জীবনের সকল দুঃখ কষ্টের জন্য স্বামীর ইয়াসিরকেই দোষী সাব্যস্ত করল। রেশমা আর নেওয়াজ আহসান ড্রয়িং রুমে বসে ছেলেকে নিয়ে গল্প করছিলেন। স্বামীর এতক্ষণ এখানেই উপস্থিত ছিল। মা বাবার কথার প্রসঙ্গ যখন ঘুরে ফিরে ওর বিয়ের দিকে যাচ্ছিল, তখন উঠে নিজের ঘরে চলে এসেছে। এমন সময় কলিং বেলের টুংটাং শব্দে রেশমা উঠে দরজার দিকে গেলেন। দরজা খুলতেই সামনে পরিচিত কয়েকটা মুখ। নিহাদ, সাগর, সাকিব, ইশরাক। এরা স্বামীরের খুব কাছের বন্ধু এবং স্কুলে পড়ার সময় থেকে পরিচিত। রেশমা ওদের দেখে বেশ খুশি হলেন। বললেন, আহা তোমরা, কতদিন পর দেখা। এসো, এসো ভেতরে। কি খবর তোমাদের? ওরা ভেতরে ঢুকেই আন্টির সাথে কথাবার্তা বলল, কিন্তু মূল প্রসঙ্গ ঘুরে গেল স্বামীরের দিকে। ইশরাক একটু ভুরু কুঁচকে বলল, আন্টি, সামির ফিরেছে অথচ আমাদের সাথে একবারও দেখা করল না। এমনকি ওই আসছে, তাও বলে নাই। আমরা অন্যের মুখে খবর পেয়েছি। ফোন দিলাম, কোনো রেসপন্স নাই। তাই সোজা চলে এলাম। রেশমা মৃদু হেসে মাথা নাড়লেন। বেশ করেছ। যাও, ভেতরে যাও। স্বামীরকে রুমে পাওয়া যাবে। চার বন্ধু এগিয়ে এলো। স্বামীরের ঘরের দরজা ভেতর থেকে বন্ধ। করিডোরে দাঁড়িয়ে নিহাত দরজায় জোরে একটা ধাক্কা দিয়ে বলল, এই শালা, দরজা খোল। তার সাথে সাগর, সাকিব আর ইশরাকুর সুর মিলিয়ে হট্টগোল শুরু করল। আরে ভাই, আমরা এসেছি। কোন সুকে দরজায় খিল দিয়েছিস? দরজা না খুললে ভেঙে ফেলবো কিন্তু। ওরা একদম বাচ্চাদের মতো শুরু করে দিল। স্বামীরের মন মেজাজ ঠিক ছিল না। ওরা অনেকবার ফোন করেছিল। ইচ্ছাকৃত ফোন ধরে নাই সে। এখন বাড়ি অবধি চলে এসেছে। আবার দরজার উপর আক্রমণ চালাচ্ছে। এরা আর বড় হলো না। সামির উঠে গিয়ে দরজা খুলে দিল।
তার মুখে অগোছালো এক বিরক্তির ছাপ। কিন্তু ইশরাক তোয়াক্কা না করেই তাকে পাশ কাটিয়ে সোজা ঘরে ঢুকে বিছানায় ধপাস করে বসে পড়ল। কি হে ভাই? ইশরাক ভ্রু তুলে তাকালো, সমস্যা কি? মুড অফ রাখছস কেন? বিরহে ভুগোস নাকি? ফোন ধরলি না, দেখা করলি না, এইসব কি শুরু করছিস? নিহাদও পেছনে থেকে এগিয়ে এসে হাত গুটিয়ে দাঁড়ালো। খোঁচা মেরে সেও জিজ্ঞেস করল, কাহিনী কি মাম্মা? স্বামীর নির্বিকার ভঙ্গিতে উত্তর দিল, কোনো কাহিনী নাই। হুদাই ভং ধরছস। এক্স গার্লফ্রেন্ডের বিয়ের দিনও তো চিল ছিলি। হঠাৎ কি হয়েছে বল? আমাদের বল, আমরা শুনি একটু। তোর চেহারার মধ্যে একটা চোর ভাব আইতেছে। জেরে কাশ। সামির কয়েক মুহূর্ত ওদের চোখমুখ দেখে বোঝার চেষ্টা করল, মা কি কিছু বলেছে নাকি। ঘটনার ইতিবৃত্ত ওরা জেনেছে, কিন্তু না, মনে হলো ওরা কিছুই জানে না। তখনই মুখের সেই আধার ভাবটাকে সরিয়ে দিল। মুড ঠিক আছে, শরীরটাই একটু খারাপ লাগছিল। এখন ঠিক আছি। তোদের সাথে কাল দেখা করতাম, আজ একটু ব্যস্ত। কই ব্যস্ত? কি নিয়ে ব্যস্ত? নিহাদ ভুরু কুচকে বলল, কিসের ব্যস্ততা দেখাস আমাদের? নাকি কোনো সিক্রেট মিটিং? ভাই ভাবসাব ভালো ঠেকতেছে না। ইশরাক ঠাট্টা করল, কিছু লুকাচ্ছিস মনে হচ্ছে। সাগরও যোগ করল। এমন সময় রেশমা হাতে ট্রে নিয়ে ঘরে ঢুকলেন। ট্রে ভর্তি গরম চা, কেক আর নাস্তা। সাগরের শেষ কথাটা কানে যেতেই হেসে উঠলেন। বললেন, তোমাদের তো এখনো ঘটনা বলাই হয়নি। সামির ভ্রু কুচকে দ্রুত হাতের ইশারায় মাকে চুপ করতে বলল। কিন্তু রেশমা পাত্তা দিলেন না। উল্টো সকলের উদ্দেশ্যে বললেন, স্বামীরের বিয়ে দিয়েছি, তা জানো। প্রথমে ইশরাক স্থির চোখে একবার আন্টির দিকে তাকালো, তারপর স্বামীরের দিকে ফিরল। নিহাদও হা করে তাকিয়ে রইল। তারপর সাকিব আর সাগর প্রায় একই সাথে বলে উঠল, কি? বিয়ে? চারজনের মুখে একই রকম অবিশ্বাস। ওরা একবার আন্টির দিকে, আরেকবার বন্ধুর দিকে তাকাচ্ছিল। রেশমা ট্রে নামিয়ে রেখে হেসে বললেন, হ্যাঁ, বিয়ে দিয়ে দিলাম। মেয়েটা খুব ভালো, বুঝলা। হঠাৎ করে যেহেতু বিয়ে হয়ে গেল, তাই তোমাদের জানানোর সুযোগ হলো না। সমস্যা নাই, বউ তুলে আনার সময় তখন বন্ধুর বিয়ে খাবা। চারজন তখন মুখ চাওয়াচাওয়ি করছিল। মস্তিষ্কে প্রসেসিং চলছে, কিন্তু সিস্টেম শূন্য। সামির বিয়ে করেছে। ইশরাক হেলান দিয়ে বসে ঠোঁট কামড়ে স্বামীরের দিকে তাকালো। একটু সন্দেহ, একটু কৌতূহলের দৃষ্টিতে। নিহাদ ভ্রু তুলে বলল, মানে কেমনে কি? সাকিব নিজের চশমা ঠিক করল। সাগর তো একদম চুপ। মুখে এমন একটা এক্সপ্রেশন যে বোঝার চেষ্টা করছে, এটা কি আসলেই হচ্ছে নাকি আমি স্বপ্ন দেখতেছি। মানুষ তো বিয়ে করতেই পারে, স্বাভাবিক ব্যাপার। কিন্তু স্বামীর আর হঠাৎ করেই, ওরা মেনেই নিতে পারছে না। চারজনে একসাথে স্বামীরের দিকে তাকালো। সামির একদম কিছুই হয়নি টাইপ নির্বিকার চাহনি নিক্ষেপ করল। বিয়ের খবরে ওদের প্রতিক্রিয়ার সাথে তার কোনো সম্পর্কই নেই। নাবিলা বিয়ের খবরটা বান্ধবীদের কাউকে জানালো না। কেনই বা জানাবে? স্বামী নেই, সংসার নেই, কাগজে কলমে একটা নাম বদলানো ছাড়া আর কিছুই ঘটেনি। বাড়ি ফিরে আগের মতোই সবার সাথে ধুমসের আড্ডা, হাসি ঠাট্টা, হৈহুল্লোড় শুরু করে দিল। ওকে দেখে কে বলবে, জীবনে এত বড় পরিবর্তন এসেছে। নিতু অবশ্য মেয়েকে থামাতে গিয়ে বলেই ফেললেন, একটু সমঝে চলাফেরা কর্মা। আগে যা করেছিস, ভুলে যা। এখন তোর একটা আলাদা জীবন আছে, তাই না? একটু স্থির হও। নাবিলার কথাটা কানে তুলল না। তার যুক্তি একটাই জীবন, ডিপ্রেশনে ভুগে রোগী হয়ে থাকার কোনো মানে হয় না। আগামীকাল নাবিলার রেজাল্ট দিবে, কিন্তু ওর মধ্যে একদমই টেনশনের ছাপ নেই। বরং পুরোটা দিনটা এক ধরনের ছুটির মতো কাটাচ্ছে। আরামসে খাচ্ছে, গল্প করছে, দৌড়াচ্ছে, লাফাচ্ছে। ওর মুখে হাসি, চোখে স্বচ্ছতা সবসময়ের মতো। এই রাতের ঘুমও ভালো হয়েছে, নিদ্রায় পূর্ণ প্রফুল্লতা। সকালে ঘুম থেকে উঠে বাবার সঙ্গে বসে স্বাভাবিকভাবে কথা শুরু করল। পরীক্ষার প্রস্তুতি কতটুকু ভালো হয়েছে, পরীক্ষায় কি হয়েছে, এসব। ওর ভাবনায় একটুও চিন্তা নেই। ও জানে ভালোই করেছে, তাই মন শান্ত। ঘড়ির কাঁটা 11টা বাজিয়ে দিল, রেজাল্ট ঘোষণার সময়। ফোনে খবর পাওয়ার সাথে সাথেই ওর মুখে ফুটে উঠল সেই অপ্রতিদ্বন্দ্বিত হাসি, প্লাস।
এখন তো শ্বশুরবাড়ি থেকেও ফোন করেও উচ্ছ্বাস প্রকাশ করল সবাই। তারা সবাই গর্বিত, খুশি ওর সফলতা নিয়ে। তৎক্ষণাৎ বাবা গিয়ে এক গাদা মিষ্টি নিয়ে এলেন। বাড়ির পরিবেশে একটা খুশি খুশি আমেজ বিরাজ করছে। নিতু হঠাৎ বলল, সামির তো শুনেছে, তাই না রে নাবিল? ও নিশ্চয়ই খুব খুশি হয়েছে। বাড়ির সবাই জানে সামিরের সাথে রোজ নাবিলার কথা হয়। হচ্ছে। নাবিলা এই সম্পর্কে কাউকে কিছু বলে নাই। তবে এই মুহূর্তে একটু বিরক্তি নিয়ে বলল, ও কেন খুশি হবে? কি আশ্চর্য ব্যাপার! বউয়ের সফলতায় স্বামী প্রথম খুশি হয়, বুঝবি না তুই এখনো? সময় গেলে আস্তে আস্তে বুঝতে পারবি। নাবিলা মায়ের দিকে তাকালো। মাকে তো কোনো কথা বলাই বেকার। সামির ইয়াসির একটা জাদু করে রেখেছে, কেউ ওর খারাপ রূপ দেখতেই পায় না। নাবিলার মুখ ভেঞ্চানি দেখে নিতুর চেহারায় একটু দুঃখ আর হতাশার মিশ্রিত ভাব ফুটে উঠল, কিন্তু কিছু বলল না। নাবিলার মনে হয়, এই ছোট্ট দুঃখটা তাকে একেবারেই জানানো উচিত নয়। মা বাবাসহ সকলে পজিটিভ ভাবছে, তারা নিজেদের মতো ভাবুক। কারো ভাবনায় ব্যাগরা দেওয়ার ইচ্ছে একদম নেই। সামিরের ভালোটাই দেখুক সকলে, খারাপটা বরং ওর জন্যই তোলা থাক। সামির অবশ্য নাবিলার রেজাল্টের কথা শুনে, যাতে মাতাল তালে ঠিক উপাধি দিয়ে দিল। তাছাড়া আর কি দিবে? ওকে দেখে মনে হয় না পড়াশোনা আদৌ করে। সারাদিন মাথার মধ্যে আরেকজনকে কিভাবে ঠকাবে সেই চিন্তা ঘুরঘুর করে। পরদিন রেশমা ঘোষণা করলেন, আমরা সবাই নাটোর যাব। নাবিলাকে দেখে আসব, ওর জন্য খুব মন টানছে। তাছাড়া ওকে শুভেচ্ছা জানানোর একটা বিষয় আছে। ফোনে কিছু বলা আর সরাসরি গিয়ে আদর করা তো এক না। সামির মুহূর্তেই বিরক্ত হয়ে উঠল। বিড়বিড় করে বলল, ঈশ্বর ন্যাকা। কিন্তু মুখে মাকে বলল, এই বয়সে এত ঘোরাঘুরি ঠিক না মা। মানুষ হাসাহাসি করবে। রেশমা খেপে গেলে। তার হাঁটুর বয়সী ছেলে তাকেই বয়সের খোঁচা দিচ্ছে। দুদিন আগেই জন্মালো। কেঁদে কেটে সারা বাড়ি এক করে দিচ্ছিল। তিনি বললেন, তুই কিন্তু দিন দিন খুব বেয়াদবি শিখেছিস। মানুষ হাসলে হাসুক, আমার কি তাতে? তুইও যাবি আমাদের সাথে। এইবার আমরা সবাই মিলে যাব। তুই গেলে নাবিলার সাথে একটু ভালোভাবে কথা বলবি। নতুন বউ, মন রাখতে হয়। মা, মন রাখার মতো বউ হলে মনও রাখতাম আর মানো। রেশমার চোখ রাঙ্গাল। আবার বেয়াদবি। এইসব উল্টোপাল্টা কথা বলবি না। বিয়ে মানে দুইজনের সমঝোতা। তুই যদি না বুঝিস, তাহলে কিভাবে চলবে? মা, জোর করে সমঝোতা হয় না। রেশমা ধমকের সুরে বললেন, থাপড়ে চেহারার নকশা বদলে দিব। আমি চাই না তোরা ঝগড়া কর। ব্যবহার ভালো করবি। নিতু, নেওয়াজ ভাই তোকে যথেষ্ট ভালোবাসে। তাদের ভালোবাসার মূল্য দিস। নাবিলা বাচ্চা মানুষ, ওকে বুঝিস। আমার যতটুকু বলার ছিল বললাম, বাকিটা তোর ইচ্ছে। রেশমা উঠে গেলেন। সামির ফের ভুরু কুচকাল। মা সবকিছু নিজের মতো বলল, নিজের ইচ্ছেগুলোও ঘাড়ে চাপিয়ে দিল। তারপর বলল, বাকিটা তোর ইচ্ছে। কোনো মানে হয় এসবের? এভাবে সবকিছু চাপিয়ে দিলে কিভাবে হবে? ও তো যাবেই না। দরকার হলে আত্মগোপনে চলে যাবে, তাও শ্বশুরবাড়ি নয়। সামির বাহিরে বের হলো। এসব কথা ভেবে মাথা গরম করার চেয়ে মাঠে গিয়ে ক্রিকেটে আউট হয়ে মেজাজ গরম করা ভালো। গলির মোড়ে এসে কামিনীকে দেখতে পেল। ওর সাথে কথা বলার কোনো ইচ্ছে নেই। পাশ কাটিয়ে চলে যাচ্ছিল, কিন্তু কামিনী এগিয়ে এসে রাস্তা আটকাল। ওর মুখে সেই এক কথা, তুমি তো বলেছিলে বিয়েই নাকি করবে না। তো বিয়ে করলে কেন? তার কৈফিয়ত আমি তোমাকে দিব। আলবৎ দিবে, দিতে বাধ্য। কারণ তুমি আমাকেই বলেছিলে তুমি বিয়ে করবে না। সামির নির্লিপ্ততা ভঙ্গিতে বলল, তুমি তো বলেছিলে আর কথাই নাকি বলবে না আমার সাথে। এখন এখানে দাঁড়িয়ে ইন্টারভিউ নিচ্ছ কেন? কামিনী বিরক্ত স্বরে বলল, বিষয়টা সিরিয়াস। আমার জীবন নিয়ে আমি যথেষ্ট সিরিয়াস, কিন্তু তোমার প্রশ্ন নিয়ে না। কামিনী মৃদু হেসে বলল, তুমি একদম বদলাওনি, আগের মতোই আছো। এত এগো ঠিক। সামির কাঁধ ঝাঁকাল, কিন্তু তুমি বদলেছ। তখন অন্তত একটু কিউট লাগতো, কিন্তু এখন হা। তুমি এমন কেন? তুমি যেরকম চাও ঠিক সেরকম না হওয়ার জন্য। এক বাক্যের উত্তর দিয়ে হাসতে হাসতে হাঁটা দিল সামির। কামিনী রাগে ঠোঁট কামড়ে দাঁড়িয়ে রইল। সামিরের সাথে কামিনীর সম্পর্কটা শেষ হয়েছিল একেবারে হুট করেই।
একদিন ছোট্ট একটা ভুল বোঝাবুঝি নিয়ে শুরু হওয়া ঝগড়া। কামিনীর অন্য কারো প্রতি বেশি গুরুত্ব ছিল। কামিনী সহ্য করতে পারেনি স্বামীর অতি নিয়ন্ত্রণ আর তোত্তারা মেজাজ। বিষয়টা জনের এগোতে লাগে। ফলাফল, সম্পর্কটা ভেঙে গেল। তারপর কিভাবে যেন বড় ভাইয়ের বউ হয়ে এলো। পরদিন সকালটা বেশ ব্যস্ততায় কাটল। রেশমারা নাটোরের উদ্দেশ্যে রওনা দিলেন, তবে একা নন, তার সাথে আয়ান আর অন্বেষাও ছিল। আয়ান তো আনন্দে গুনগুন করে গান ধরেছে, আর অন্বেষা ব্যাগ গোছানোর ফাঁকে ফাঁকে খোঁচাচ্ছিল স্বামীরকে। না না, বুঝে নিচ্ছি তোর খেলাটা। আমাদের সঙ্গে বউয়ের কাছে যাবি না বলে যে যাচ্ছিস না, এটা বোঝার বুদ্ধি আমাদের আছে। আচ্ছা থাক, আর জোর করব না। কাবাব মেহার্দি হওয়ার শখ নাই ভাই। পরে গিয়ে চুটিয়ে প্রেম করে আসিস। রায়হান অফিসে ছুটি না পাওয়ায় যেতে পারল না, আর রায়হান যাবে না শুনে কামিনীও যাবে না। অকারণেই রায়হানের সাথে এক ধাপ ঝগড়া করল। স্বামীরের মনে হলো রায়হানের সঙ্গে ওই এক ধাপ ঝগড়াটা করে কামিনী আসলে ওর ওপর খুব ঝাড়ছে। বেচারা বড় ভাই, বউয়ের ফ্রাস্ট্রেশনের শিকার হতে হতেই জীবন যাবে। রেশমা নাবিলার জন্য একের পর এক ইচ্ছেমতো জিনিসপত্র কিনলেন। নতুন জামা, পছন্দের বই, মিষ্টি স্ন্যাক্স, সবই নাবিলার মুখে হাসি ফোটানোর মতো। ওরা এসে পৌঁছেছে বিকাল নাগাদ। সবাই বেশ খুশি, তবে নেওয়াজ আহসান একটু মনক্ষুণ্ণ হলেন। জামাই এলো না। স্বামীরের খোঁজ নিলেন বারবার। একটু জোরাজুরি করে ওর কথা জানতে চাচ্ছেন। স্বামীর কি কোনো কারণে অসন্তুষ্ট কিংবা রেগে আছে? অবশ্য সেটা হলেও অস্বাভাবিক না, বিয়েটা তো হয়েছিল ওইভাবেই। রেশমা প্রতিবারই মুখে অপ্রস্তুত ভাব নিয়ে অর্ধেক কথা বললেন। তার মনে চিন্তার ঢেউ, এই বেয়াদব ছেলেটা একদম কথা শোনে না। কি মুসিবতে ফেললো আমাদের। নাবিলা স্বামীরের অনুপস্থিতিতে স্বস্তি পেল। ওর চেহারা দেখতে না পেয়ে ভালোই লাগছে। ওকে দেখলেই এমন ক্ষোভ জাগে যে ঘুষি দিয়ে ওর মুখের নকশা বদলে দিতে ইচ্ছে করে। আয়ান আর অন্বেষার সঙ্গে নাবিলার বেশ ভাব হলো। বয়সে বড় হলেও নাবিলার সাথে ওরা ওর মতো করে মিশল। অন্বেষা বারবার হাসতে হাসতে বলল, আমার বুড়ো ভাই এত সুন্দর মেয়ে পেল কিভাবে? ঈশ্বর, কত মিষ্টি! আমারই টুক করে ধরে খেয়ে ফেলতে মন চাইছে। নাবিলা ঠোঁট টিপে হাসল। স্বামীরের হাজারো বদনাম করতে পারলেও ওকে বুড়ো বলতে পারবে না। এটা স্বামীরের সাথে মোটেও মানায় না। মন মানতে না চাইলেও নাবিলা অজান্তেই স্বীকার করল, স্বামীর সত্যিই বেশ সুদর্শন। বিশেষ করে ওর চুলের কাটিংটা একেবারে জোস। হালকা ঝাঁকড়া, কাঁধের দিকে ঢলে নামা এবং কপালের কাছে একটু এলিগ্যান্ট। এই স্টাইলটা ওর ব্যক্তিত্বের সঙ্গে মানায়, ওকে প্রাণবন্ত করে তোলে। স্বামীরের গায়ের রঙও রেশমা আন্টির মতো সুন্দর আর দীপ্তিময়, লম্বাচওড়া গড়ন তার উপরে আরেকটা মাধুর্য যোগ করে। সব মিলিয়ে নাবিলা নিজের কাছে গোপনে মেনে নিল, সেই রাতের বাসস্ট্যান্ডে বসে আর চোখে তাকে অনেকবার দেখছিল। স্বামীরের সেই উপস্থিতি ওর মনে অন্যরকম ছিল, যদিও তা স্বীকার করতে মন চায় না। স্বামীর বাড়ির লাউঞ্জে বসে ফেসবুক স্ক্রোল করছিল। হঠাৎ নিউজ ফিডে অ্যানেশা তাসনিমের আইডিটা দেখল। সে আইডি থেকে অসংখ্য ছবি পোস্ট করা হয়েছে। সবই নাবিলাকে নিয়ে, হাসছে 32টা দাঁত বের করে। ক্যাপশনে লেখা, বিয়া যে কত মজা গো, খালি খাওন আর খাওন। স্বামীরের সহ্য হলো না। ও বলল, মানুষের জীবন তেজপাতা বানিয়ে খুব খিলখিল করা হচ্ছে। এমন সময় স্বামীরের ফোনটা বেজে উঠল। আননোন নাম্বার। রিসিভ করতেই ধাক্কা খেল। শ্বশুরমশাই। স্বামীর থমকে গেল। নাটোর যাওয়ার কোনো ইচ্ছেই নেই, কিন্তু তিনি এমনভাবে বললেন যে মুখের উপর না বলাটা অভদ্রতামি হবে। স্বামীরর মুখে অনিচ্ছার ছাপ, কিন্তু উপায় নেই। অগত্যার রাজি হতে হলো। আবারও নাবিলাকে সহ্য করতে হবে, আবারও ওই পথে পা বাড়াতে হবে। স্বামীর অবশ্য সান্ত্বনা দিলেই বলে যে, যা ভাই যা, গিয়ে বরং ভালো জামাই হয়ে সাজার চেষ্টা করে জামাই আদর খেয়ে আয়। নাবিলার সাথে কথা বলতে হবে না। স্বামীর যে আসবে, সেটা নেওয়াজ আহসান কাউকে জানাননি। তিনি মাঝেমধ্যে এমন চমক দিতে ভালোবাসেন। তাই বাড়ির সবাই যখন স্বামীরকে দেখল, তারা এক মুহূর্তের জন্য সবাই হতভম্ব হয়ে গেল। কেউ অবাক, কেউ হতচকিত। নাবিলা ওখানে উপস্থিত ছিল না। দুপুরের পর ঘুমিয়েছিল, এখনো ঘুমে। অন্বেষা স্বামীরকে নিয়ে এলো। স্বামীর ভেতরে এসে এক সাইডে দাঁড়ালো।
অন্বেষা গিয়ে নাবিলাকে ডাকল। এই নাবিলা, উঠো। সামির মানে তোমার স্বামী এসেছে। নাবিলা ঘুমের ঘোরে বলল, সামির? হু ইজ সামির? হু ইজ হাজব্যান্ড? আই ডোন্ট নো এনিওয়ান নেমড সামির। সামির চুপ করে থেকেও ক্ষুব্ধ হল। কি সাহস! এখন এই মেয়ে তাকে চিনতেও পারছে না। একখানা বিয়ে করে তাকে আর কি কি দেখতে হবে। অন্বেষা এক দফা হেসে নিল। হাসি থামলে নাবিলাকে আবার ডাকল। আরে উঠো উঠো। দেখ সামির, কি বল তুই? তোর বউ তোকে চিনতেই পারছে না। এটা তো ওর ব্যর্থতা। সামির ব্যঙ্গাত্মক চাহনি নিক্ষেপ করল। নাবিলা ধরফিয়ে উঠে বসল। চোখের সামনে সামির ইয়াসিরকে দেখে চোখ কুচলে তাকাল। সত্যি নাকি স্বপ্ন? এরই মধ্যে অন্বেষা বলল, শোনো কাহিনী। সামির কিন্তু আমাদের সাথে আসতে চাচ্ছিল না। হয়তো একা একা কোয়ান্টিটি টাইম স্পেন্ড করতে চাইছিল। কিন্তু বউ ছাড়া থাকতে না পেরে ঠিকই চলে এসেছে। সামির বিরক্ত হয়ে বলল, চুপ কর, আজাইরা কথা। নাবিলা কপালে ভাঁজ ফেলে জিজ্ঞেস করল, এ কোথা থেকে এলো? কেন এলো? সামির বুকে আড়াড়ি হাত রেখে বেশ ভাব নিয়ে এগিয়ে এলো। তোমার সমস্যা? আমাকে আমার শ্বশুরমশাই বিশেষভাবে ডাক পাঠিয়েছেন, তাই এসেছি। নাবিলা অবাক হলো। বাবার কি দরকার ছিল খাল কেটে কুমির ডেকে নিয়ে আসার? নাবিলা যে ওকে একদম সহ্য করতে পারে না। ভেবেছিল অন্তত কিছুদিন স্বামীরের চেহারাটা দেখতে হবে না। কিন্তু না, স্বপ্ন স্বপ্নই থেকে যাবে। নাবিলা গম্ভীরভাবে বলল, আমার ঘরে কি করছেন? স্বামীর আশপাশে তাকিয়ে কটাক্ষ করল। নাম তো কোথাও লেখা নাই। নাম লেখা থাকা লাগবে না। এই ঘরে আমি থাকি মানেই আমার ঘর। অন্বেষা মুচকি হেসে দুজনকে পর্যবেক্ষণ করতে লাগল। ওদের দুটোকে স্পেস দিয়ে ঘর থেকে বের হলো। নাবিলা তেরে এসে জিজ্ঞেস করল, আপনি কি এখানে থাকতে আসছেন? আমার ঘরে আমার সাথে? কেন? তোমার ঘরে থাকতে ভিসা লাগবে নাকি? সামির ভুরু কুচকাল। ভিসা লাগবেই তো, যেহেতু গোপনে এসে আমার জীবন বিপর্যস্ত করেছেন। এখন পর্যন্ত গোপনে কিছুই করিনি। যা করেছি সামনাসামনি, সবাইকে সাক্ষী রেখে করেছি। গোপনে কিছু করতে হলে দরজা বন্ধ করতে হয়, করব। নাবিলা এতদিন ভেবেছিল স্বামীর তোত্তারা টাইপের, কিন্তু এখন দেখে মনে হচ্ছে ও অসভ্যের চরম পর্যায়ে পৌঁছেছে। বলল কি কথাটা? ছি ছি, বিশ্বাসই হচ্ছে না। মনে মনে সে হতাশায় ডুবে গেল। সামির ইয়াসিরের আর কত রূপ দেখতে হবে তাকে। নাবিলা নিঃশ্বাস আটকে ওর কথা হজম করার চেষ্টা করল। সামির এক ধাপ এগিয়ে এসে নাবিলাকে এক হাতে সাইডে সরিয়ে দিল, আর নিজেই বিছানায় বসে বালিশে আড়াড়ি হেলান দিল। চোখ বন্ধ করে খোশমেজাজে বলল, এক কাপ চা করে নিয়ে আসো তো। শরীরটা ম্যাজম্যাজ করছে, অনেকক্ষণ জার্নি করেছি। যাও, আমাকে বিরক্ত করো না। চা দিয়ে চলে যাও। নাবিলার চোখ বড় বড় হয়ে গেল। অবিশ্বাস নিয়ে বলল, আপনি কি আমাকে অর্ডার দিচ্ছেন? তোমাকে অর্ডার দিচ্ছি মানে? তোমাকে কেন অর্ডার দিব? তোমাকে অর্ডার করে আমি কি করব? আমি তোমাকে চা আনতে বলেছি। নাবিলা মাথায় হাত চেপে ঘর থেকে বেরিয়ে গেল। এই এক জীবন যে তার কপাল আর মাথা চাপড়াতে চাপড়াতে শেষ হবে সেটা খুব ভালো করে বুঝতে পেরেছে। বড্ড আফসোস হলো নিজের জন্য। আহারে, শেষে কিনা এই লেখা ছিল। নাবিলা চা নিয়ে এসে স্বামীরের সামনে রাখতেই স্বামীর চোখ বন্ধ করে এক হাত কপালে রেখে আলগা স্বরে বলল, পা টিপে দাও তো। নাবিলা ফুস করে নিঃশ্বাস ছাড়ল, তারপর ধীরে ধীরে এগিয়ে এলো। স্বামীরকে পাশ কাটিয়ে একটা বালিশ তুলে নিয়ে সোজা ওর মুখে চেপে ধরল। স্বামীর লাফ দিয়ে উঠে বসল। বালিশটা সরিয়ে বলল, এটা কি ধরনের বেয়াদবি? তুমি কি আমায় মেরে জেলে যেতে চাচ্ছ? হুমম। স্বামীর ঠোঁটের কোণে হালকা হাসি টেনে বলল, আমাকে মারা এত সোজা না। কই মাছের প্রাণ। তোমার মতো হাঁটুর বয়সী একটা মেয়ে আমাকে মারার সাহস করো না প্লিজ। তাহলে একসময় নিজের সাহসী নিজেই দ্বিধায় পড়ে যাবে, লজ্জা পাবে। আমি না আপনাকে দেখে নিব। বলি নাবিলা দরজার দিকে পা বাড়াল। স্বামীর খানিকটা গলা উঁচিয়ে বলল, দেখে নিবে? আচ্ছা, আমি কি পরীক্ষার খাতা নাকি যে আমাকে দেখে নম্বর কেটে দিবে? উহু, আপনি যা তাই। আপনাকে আমি আপনার মতো করেই দেখে নিব। নাবিলা হিসহিসিয়ে উত্তর দিল, ঠিক আছে। তবে আগে নিজের চোখের পাওয়ার বাড়িয়ে নিও, নইলে আমার এই সুদর্শন চেহারা মিস করবা। আর হ্যাঁ, সামির ইয়াসির ফ্রি শোনা,
টিকিট কেটে আসতে হবে। নাবিলা শুধু পারল না স্বামীরকে চোখের আগুনে ভস্ম করে দিতে। ও বিরক্ত মুখে হুহু শব্দ করে দরজা ধাক্কা দিয়ে বেরিয়ে গেল আর স্বামীর বালিশে হেলান দিয়ে নিজের হাসিটা চেপে রাখার চেষ্টা করল। বিকেলের দিকে হঠাৎ করেই সাবিহা আর যারা হাজির। ওরা নাবিলার বান্ধবী। বাড়ির ভেতর তখনও অতিথির ভিড়। ওরা ভেবেছে এরা নিশ্চয় নাবিলার আত্মীয়। নাবিলা মুখে কিছু না বলে ওদের ইশারায় ছাদের সিঁড়ির দিকে ডাকল। ছাদে ওঠার পথে মাঝের ল্যান্ডিংয়ে স্বামীর দাঁড়িয়ে ছিল। এক হাতে ফোন, অন্য হাতে চায়ের কাপ। চোখ উঠিয়ে নাবিলার দিকে তাকালো, ঠোঁটের কোণে এক ধরনের অর্থপূর্ণ হাসি। নাবিলা বিন্দুমাত্র ধার ধারল না, সরাসরি পাশ কাটিয়ে চলে গেল। সাবিহা একবার স্বামীরের দিকে তাকিয়ে নাবিলার কানে খুব আস্তে করে বলল, কে রে এটা? নাবিলা মুখ শক্ত করে বলল, কে আবার? দেখতে পাচ্ছিস না একটা ছেলে মানুষ? পরিচয়টা কি? জানি না, তবে আমার কাছে মানুষের পর্যায়ে পড়ে না। সাবিহা আরও কিছু বলতে নিলেই নাবিলা ওকে থামিয়ে দিল। কিন্তু ছাদে উঠে বাতাসে দাঁড়াতেই যারা বলল, এই, ওটা তোর কেমন কাজিন রে? আগে তো দেখি নাই। নাবিলা হালকা হাই তুলে বলল, দূর সম্পর্কের। থাকে কোথায়? ও ভিনগ্রহের প্রাণী। গুগল ম্যাপ খুললেও লোকেশন বের করতে পারবি না। সাবিহা বলল, তাহলে এত গম্ভীরভাবে তাকাচ্ছিল কেন তোর দিকে? নাবিলা ভ্রু তুলে বলল, গম্ভীরভাবে? আরে ও চশমা পরে না, হয়তো বোঝার চেষ্টা করছিল আমরা মানুষ নাকি পড়ি। ওর কথা বাদ দে, ওকে নিয়ে এত কৌতূহল কেন? ছেলেটা সুন্দর। যারা বলল। ওর সাথেও সাবিহাও মাথা নাড়ল। নাবিলা ঠোঁট কামড়ে গম্ভীর মুখে বলল, সুন্দর না বান্দর সেটা আমার চেয়ে ভালো আর কে জানে। তারপর ও খুব সন্তর্পণে স্বামীরের বিষয়টা ঘুরিয়ে অন্যদিকে নিয়ে গেল। ওদের এত কৌতূহল নাবিলার ভালো লাগলো না। কেন লাগলো না, সেটা ও খেয়ালও করল না। হয়তো একটু হিংসে হলো, ওর বান্ধবী ওরই সামনে দাঁড়িয়ে আরেকজনের প্রশংসা করছে, তাকে নিয়ে কথা বলছে, উতলা হচ্ছে। কিন্তু কেন হবে? গল্পগুজব করে ছাদ থেকে নামছিল ওরা। সিঁড়ির মুখে এসে হঠাৎ অন্বেষার সাথে ধাক্কা খেল। অন্বেষা কৌতূহলী চোখে তাকালো। জিজ্ঞেস করল, সামির আর ভাইয়াকে দেখেছ কোথাও? আমি অনেকক্ষণ পর্যন্ত খুঁজছি। ছাদে আছে নাকি? নাবিলা গম্ভীর ভঙ্গিতে বলল, আমরা তো ছাদে ছিলাম, সেখানে ওদের টিকিও পাইনি। মনে হয় বাইরে গেছে। অন্বেষা জনের দিকে তাকিয়ে বলল, ওরা কি তোমার ফ্রেন্ড? পরিচয় করিয়ে দাও। নাবিলা ঢোক গিল। যেখানে বাঘের ভয়, সেখানেই সন্ধ্যা হয় টাইপ অবস্থা হয়েছে। এখন ওরা নাবিলার বিয়ের কথা নির্ঘাত জেনে যাবে। আর হলো তাই। অন্বেষা ওদেরকে নাবিলার ননাস হিসেবে পরিচয় দিল। যারা, সাবিহা দুজনেই অবাক। বলল, আরে এটা তো ব্রেকিং নিউজ। নাবিলা ঠোঁট বাঁকিয়ে বলল, ব্রেকিং না, শকিং নিউজ। তারপর ওরা একে একে আর ও প্রশ্ন শুরু করে দিল। যার আগাও নাই, মাথাও নাই। হঠাৎ করে বিয়ে করল। তাও প্রায় এক সপ্তাহ হতে চলল, অথচ ওদের কিছু জানালো না। কারণ কি? এটা কি প্রেমের বিয়ে? প্রেমটা কার দিক থেকে ছিল? নাবিলার দিক থেকে তো মোটেও না। তাহলে সেটা তারা জানতে পারত। যারা জিজ্ঞেস করল, ভাইয়া কি তোকে পছন্দ করেছিল রে? এত এত প্রশ্নে নাবিলা বিরক্ত। সেই বিরক্ত ভাব ওর চোখে মুখে ফুটে উঠেছিল। নিজেকে সামলে জবাব দিল, ওর পছন্দ করার টাইম নাই। ও সবসময় ব্যস্ত থাকে অন্যদের জীবন চালিয়ে খেতে। তাহলে তুই পছন্দ করেছিলি? নাবিলা আর ওদের কথার উত্তর দিন না। ওদের নিয়ে বাইরে বের হলো। বিকেলের আকাশের রোদটা নরম, হালকা বাতাসে চারদিক অলস ভঙ্গিতে হেলে পড়েছিল। গাছের পাতাগুলো শীষ বাজাচ্ছিল। অনেকদিন হলো বাইরে এসে ভালো করে নিঃশ্বাস নেওয়া হয় না। মনে হয় চারপাশের বাতাসও ভারী হয়ে গেছে। না, এভাবে থাকলে নিজেকে ভুলে যেতে হবে। সেটা কিছুতেই হতে দেওয়া যাবে না। নিজেকে ভোলা মানেই ধীরে ধীরে ভেতর থেকে ফাঁপা হয়ে যাওয়া। বাহ্যিক সমস্যার কারণে কোনোভাবে নিজের অস্তিত্বকে তুচ্ছ করা যাবে না। সমস্যাগুলো যতই বড় বা চাপদায়ক হোক, নিজের মূলকে হারালে সবই বৃথা। তবুও মাঝে মাঝে মনটা অশান্ত হয়ে ওঠে, একটা অদ্ভুত ব্যাকুলতা আসে, যা ঠেকানো যায় না। আচ্ছা যাই হোক, কিন্তু সে জানে, এই অশান্তি ঠেকানোর জন্য কোনো না কোনো উপায় আছে। হয়তো নিজের ভিতরের শক্তিকে কাজে লাগিয়ে,
হয়তো ছোট ছোট আনন্দের ছোঁয়ায় ধীরে ধীরে মনকে শান্ত করার রীতিতে কোনো না কোনো পথে সে আবার নিজের স্বাভাবিক স্থির অবস্থায় ফিরিয়ে আনতে পারবে। এছাড়া বাবা তো সবসময় বলেই, নিজেকে যদি নিজে ভালো রাখতে পারো তাহলে পৃথিবীর কেউই তোমার খারাপ লাগানোর ক্ষমতা রাখে না। এই কথাগুলো অদৃশ্য হাল। বাবা যেমন বলতেন, নিজের মনকে শক্ত রাখা মানেই পৃথিবীর অশান্তির কাছে আপোস না করা। এটাই নাবিলাকে সর্বক্ষণ মনে রাখতে হবে। বান্ধবীদের বিদায় জানিয়ে ঘরে ঢুকতেই স্বামীরকে চোখে পড়ল, কিছুটা দূরেই। তাকে দেখলেই মেজাজটা অস্থিরতায় ঢেকে যায়। তবুও নাবিলা নিজের মনে নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করল, শ্বাস গ্রহণে শান্তি খুঁজে নিল যেন অন্তত সাময়িকভাবে অস্থির মনটাকে দমন করতে পারে। সেদিন রাতের আড্ডায় ঘরের পরিবেশটা অন্যরকম ছিল। হাসি, গল্প আর ব্যস্ততার মধ্যে সবাই মেতে উঠেছে। তবুও নাবিলার মন অন্যত্র, একটা চিন্তার ছায়া মাথায় ঘুরছে। আজ কি তাকে স্বামীরের সাথে একঘরে থাকতে হবে? অতিথির কারণে অন্য ঘরগুলো ফাঁকা নেই, আর স্বামীরের সাথে একঘরে থাকার ইচ্ছাও নেই। সে চেষ্টা করল, কোনো সমাধান মিলল না। মনে মনে ভাবছে, স্বামীরও নিশ্চয় সতর্ক, তার কোনো ফাঁদে সহজে পা দেবে না। নাবিলা উদ্বিগ্ন কিন্তু কৌশল খুঁজে বের করার চেষ্টায় মনোযোগী। রাতের খাওয়া দাওয়ার সময় নাবিলার দেখা মিলল না। স্বামীর কৌতূহল নিয়ে নাদিমকে জিজ্ঞেস করল, তোমার আপু কোথায়? নাদিম বলল, বাগানে গেছে দেখলাম। স্বামীর বাগানের দিকে পা বাড়াল। মেয়েটার সাহস সত্যিই প্রশংসনীয়, এই ঘুটঘুটে অন্ধকারে একলা সাক্ষেপের আড্ডাখানায় এসে বসে আছে। স্বামীর চারপাশে চোখ বুলিয়ে নাবিলাকে সামনেই দেখতে পেল। সে ওই দিকে এগোতে শুরু করল, মুহূর্তেই মশার ভনভন কানে তালা লাগিয়ে দিল। নাবিলার সামনে এসে দাঁড়িয়ে জিজ্ঞেস করল, এখানে কি করছো? বসে আছি। নাবিলা নির্বিকার। কেন? নাবিলা চট করেই প্রতিউত্তর করল, আপনাকে বলবো কেন? আমাকেই বলতে হবে। নাবিলা ঠোঁট কুঁচকে বলল, বাধ্য নই। স্বামীর পাশের দেওয়ালে ভর দিয়ে দাঁড়াল। আলবৎ বাধ্য। নাবিলা ওর দিকে সরাসরি তাকিয়ে জিজ্ঞেস করল, অধিকার খাটাচ্ছেন? হ্যাঁ। স্বামীরের কণ্ঠে নিশ্চয়তা ছিল। নাবিলা চট করে বলল, পারবেন না। যান। স্বামীর নাবিলার হাত টেনে ধরে বলল, চলো। নাবিলা হাত ছাড়িয়ে নিয়ে বলল, আশ্চর্য, জোর কাকে দেখাচ্ছেন? তোমাকে। আমি যাব না। সারা রাত এখানেই বসে থাকব। নাবিলার কণ্ঠে জেদ ছিল। স্বামীর ঠোঁটের কোণে বাঁকা হাসি ফুটিয়ে বলল, মশা বসছে গালে, কামড়াচ্ছে। এরপর সারা রাত এখানে কাটিয়ে বাড়ি ফিরলে সবাই আবার উল্টাপাল্টা কিছু ভাববে, চরিত্রের দিকে আঙ্গুল উঠবে। নাবিলা চোখ বড় করে বিস্ময়ে হতবাক হল। ওইদিকে স্বামীর নির্বিকার চেহারায় দেওয়ালের সঙ্গে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে। নাবিলা বসা থেকে উঠে সামনের দিকে পা বাড়াল। পেছনে থেকে স্বামীরের কণ্ঠ শোনা গেল, এত তাড়াতাড়ি চলে যাচ্ছ? নাবিলা থমথমে গলায় বলল, আপনার ফালতু কথা শোনার থেকে ঘরে গিয়ে বসে থাকা ভালো। স্বামীর কুটিল হাসি দিয়ে নাবিলার পেছনে পেছনে এগিয়ে গেল। নাবিলা নিজের মনে গুনগুন করে বলল, বাবারে বাবা, কই দিলা বিয়া? সেই রাতে নাবিলা বিছানার একপাশে চুপচাপ শুয়ে পড়ল। মাঝখানে কোলবালিশ রেখে নিজের নিরাপত্তার রেখা টানল। একদম চুপচাপ, কোনো কথা বলল না। স্বামীর অপেক্ষায় ছিল, এই আশায় যে নাবিলা হয়তো কিছু পরিকল্পনা করেছে। কিন্তু প্রথমবারের মতো হতাশ হতে হলো তাকে। নাবিলা কোনো আন্দোলন করল না, একদম শান্ত। ড্যাশ ড্যাশ ড্যাশ। স্বামীরা এসেছে, 3 দিন কেটে গেছে। আগামীকাল ফেরার দিন ঠিক করা হয়েছে। এই 3 দিনে নাবিলা বেশ মজা করেছে অন্বেষা আর আয়ানের সঙ্গে, যদিও স্বামীরও ছিল পাশে। তবে নাবিলা ওকে বিশেষভাবে মনে রাখে না, গোনায়ও ধরে না। চাচাতো ভাইবোন তো একই রক্তের। কিন্তু স্বামীর ইয়াসির এরকম বজ্জাত কিভাবে হলো? সত্যি কি ও আন্টি আঙ্কেলের নিজের ছেলে, নাকি দত্তক হিসেবে আনা হয়েছে? চেহারাটা আবার আন্টির সঙ্গে মিলে। হয়তো কালের বিবর্তনে একসাথে থাকতে থাকতে আন্টির চেহারাটা ভুলবশত ওর মধ্যে এসে বসেছে। না হো অমন ভালো মানুষদের এমন বদমাইশ ছেলে হতেই পারে না, কোনোভাবেই না। আজ হঠাৎ অন্বেষা আপু একটা গুরুতর কথা বলে উঠল, তুমি স্বামীরকে নিজের মনের কথা বলেছ? নাবিলা মাথা কাত করে ভাবল, মনের কথা? আমি কি বলবো? স্বামীর যে এমন বজ্জাত, এটা সরাসরি বললে খারাপ দেখাবে তো।
উত্তরে সে হালকা গলায় বলল, উহু। অন্বেষা লাফ দিয়ে উঠল। এখনো না। নাবিলা কিছুটা লাজুকভাবে কাঁধ উঁচু করে বলল, না তো, বলার প্রয়োজন মনে হয়নি। অন্বেষা একটু বিরক্তি মিশিয়ে হাসল। তুমি যে বোকা। এগুলো তো বলতে হয়। তুমি ওকে নিয়ে কি ভাবো, কি ফিল করো, সেটা জানাবে না? না জানালে কিভাবে বুঝবে সামির? নাবিলা চিন্তিত হলো। অন্বেষা ফের বলল, তবে যাও, আজকেই বলো। কিন্তু বলার জন্য একটা সুন্দর মুহূর্তের দরকার, তাই না? এক কাজ করি, তোমাকে শাড়ি পরিয়ে দিই। তুমি মাথায় এক হাত লম্বা ঘোমটা দিয়ে গিয়ে বলো, হে পতি পরমেশ্বর, আপনাকে আমি ভীষণ ভালোবাসি। আসো, আসো। নাবিলা মাথার মধ্যে ঘুমন্ত সাহসকে চেপে ধরে বলল, অসম্ভব। কোনো মানেই হয় না শাড়ি পরে, ঘোমটা দিয়ে। অন্বেষা মুখ ভরে হাসল। আজকের দিনটা ঠিক মতো ব্যবহার কর, পরে আর সুযোগ পাবে না। মুহূর্তটা সুন্দর হওয়া দরকার। নাবিলা কিছু বলার সুযোগ পেল না। তার আগেই অন্বেষা ওকে টেনে নিয়ে গেল। অন্বেষা দেখেছে, মাঝে মধ্যে সামির আর নাবিলা বেশ ঝগড়া করে। এত ঝগড়া তো বিয়ের শুরুতেই অস্বাভাবিক, তাই অন্বেষা এই পরিকল্পনা করেছে। ওর পরিকল্পনায় বাড়ির অন্যরা কেউ কিছু মনে করল না, বরং উৎসাহ দিল। সবকিছু থেকে স্বামীরকে দূরে রাখা হলো কারণ ওকে সারপ্রাইজ দেওয়া হবে। অন্বেষা নাবিলাকে একটা টুকটুকে লাল শাড়ি পরিয়ে দিল, সাজিয়ে দিল। তারপর মাথায় ঘোমটাও সেট করে দিল। চোখে খুশির ঝিলিক। পরিশেষে বলল, আজকে বোধহয় স্বামীর ফিট খাবে। যাও, ওকে ফিট খাওয়ানোর জন্য প্রস্তুত হও। নাবিলা কপাল চাপড়াল, ওর মধ্যে এক ধরনের লাজ চিন্তার মিশ্রণ। কারণ অন্বেষা ওর হাতে একটি মোমবাতি ধরিয়ে দিয়েছে। ফিসফিস করে বলল, তোমার ঘরের বাতি আমি নিভিয়ে দিয়ে এসেছি। স্বামীরকে বলেছি 10 মিনিট অপেক্ষা করতে। ও বাতি জ্বালানোর আগে এন্ট্রি নাও। নাবিলা নার্ভাস হয়ে গুটি গুটি পায়ে ওর ঘরের দিকে এগিয়ে গেল। মোমবাতি হাতে ঘরের দরজায় দাঁড়াতেই আশপাশটা আলোকিত হয়ে উঠল। নরম আলো নাবিলার লাল শাড়ি, সাজসজ্জা আর ঘোমটা উজ্জ্বল করে তুলল তার মুখমণ্ডল। স্বামীরের চোখ সত্যি নিজেকে নিয়ন্ত্রণ করতে পারল না। দৃষ্টিটা সরাসরি নাবিলার দিকে আটকে গেল। সে বালিশে হেলান দিয়ে বসেছিল, কিন্তু এই রহস্যময়ী নারীর রূপের মাধুর্য দেখে উঠে বসল। মুহূর্তের জন্য সবকিছু থেমে গিয়েছিল। কেবল চলমান ছিল নাবিলার উপস্থিতি আর স্বামীরের বিস্ময়। স্বামীর হঠাৎ মুখ খুলল, তুমি? নাবিলা ফাঁকা ঢোক দিল। মনের কথা জানাতে এসেছি আপনাকে। স্বামীর খানিক চমকালো, মানে? নাবিলা কয়েক ধাপ এগিয়ে এসে চোখে চোখ রেখে ওর কাঙ্ক্ষিত কথাগুলো বলতে শুরু করল। শোনো, মিস্টার স্বামীর ইয়াসির, তুমি হচ্ছ পৃথিবীর সবচেয়ে বাজে, বজ্জাত, বদমাশ, নিষ্ঠুর, পাষাণ, হৃদয়হীন, গড়, অসভ্য, বর্বর একটা ছেলে। তোমাকে বিয়ে করার জন্য আমার উচিত নিজেকে সারা জীবনের জন্য কারাদণ্ডে দণ্ডিত করা অথবা নিজের গর্দান নিজেই নেয়া। আমার মাঝে সাঝে ভীষণ ইচ্ছে করে তোমার গলাটা টিপে ধরে বলি, আমাকে কেন বিয়ে করেছ? দেখো, আজ তোমার জন্য আমি মিষ্টি একটা মুহূর্ত নিয়ে এসেছি। জানো কেন মিষ্টি? কারণ আমি যে তোমায় আমার মনের কথাগুলো বলতে পারছি। আমি এটা বলতে এসেছি যে, তুমি কতটা বিরক্তিকর। এই যে আজ আমি তোমায় আমার মনের কথা বলে দিলাম, সেটা এতদিন আমার নিয়ন্ত্রণের অংশ ছিল মাত্র। আমার চোখের দিকে তাকাও মিস্টার। দেখো, এইবার আমি বলছি, সত্যি বলছি। সকাল হতে না হতেই বাড়িটা বিদায়ের ব্যস্ততায় গমগম করছে। আজ স্বামীদের রওনা হওয়ার কথা ছিল ভোরবেলায়, কিন্তু স্বভাবসিদ্ধভাবে দেরি হয়ে গেল। অবশেষে সকাল 10টার দিকে গাড়ি গেট পেরোনোর প্রস্তুতি নিল। এতক্ষণে সামির আর নাবিলার দেখা তো দূরের কথা, চোখাচোখিও হয়নি। জন নীরব প্রতিজ্ঞা করেছে, কেউ কারো অস্তিত্ব স্বীকার করবে না। কিন্তু শেষ মুহূর্তে দরজার কাছে হঠাৎই মুখোমুখি। স্বামীরের চোখে সেই তীক্ষ্ণ, ঠান্ডা, গোটুহেল টাইপ দৃষ্টি। ভেতরে জমে থাকা বিরক্তি আর রাগ সরাসরি নাবিলার দিকে ছুড়ে দিল। গতরাতের ঘটনাটা এখনো তার মাথায় ঘুরছে। যাই করুক, ভুলতে পারছে না। নাবিলা চোখের পলক ফেলল না। তার ভেতরে মৃদু হাসির ঢেউ উঠল। অবশ্যই, সফল অপারেশনের এমন রেজাল্টই তো হওয়া উচিত। গতকাল রাতের দৃশ্যটা মনে পড়তেই নাবিলার ঠোঁটের কোণে দুষ্টু হাসি খেলে গেল। আহারে বেচারা,
স্বামীরের অবস্থা হয়েছিল শুকনো মাটিতে আছাড় খাওয়ার মতো, একেবারে ধপাস করে পড়ে গিয়েছিল। না, শরীরে নয়, একেবারে আত্মসম্মানের মাটিতে। নাবিলার ঠোঁটের কোণে সেই দুষ্টু হাসি ফুটতেই স্বামীরের ভ্রু কুঁচকে গেল। চোখে মুখে এক ধরনের তুমি হাসছ কেন ধরনের জিজ্ঞাসা। ব্যাগের স্ট্র্যাপ কাঁধে ঠিক করতে করতে এমনভাবে তাকালো যে নাবিলা আচমকা হাসি থামাতে বাধ্য হলো। সামির এগিয়ে এসে ঠান্ডা গলায় বলল, এত খুশি লাগছে কেন? গতকাল রাতের কীর্তিতে গর্ব হচ্ছে নাকি? নাবিলা হালকা কাঁদছাকাল। গর্ব না, শান্তি লাগছে। সামির চোখ ছোট করে তাকালো। ঠোঁটের কোণে বাঁকা হাসি টেনে বলল, ঠিক আছে, এবার কিন্তু হিসাব মেলাবো। তুমি শুধু অপেক্ষা করো। নাবিলা ভ্রু তুলে বলল, ওপেন চ্যালেঞ্জ করছেন? কিন্তু আমি তো ভয় পাই না। সে দেখবনি বলেই স্বামীর দরজা পেরিয়ে বেরিয়ে গেল। তাকে দেখে নাবিলার মনে হলো সিনেমার ভিলেন শেষ সংলাপ দিয়ে মঞ্চ ছাড়ছে। হুহো। যাওয়ার আগে রেশমা নাবিলার মাথায় হাত বুলিয়ে দিল। অন্বেষা গলা জড়িয়ে ধরল। বলল, খুব তাড়াতাড়ি আবার তাদের দেখা হবে। হয় অন্বেষা আসবে নয়তো নাবিলা যাবে। আয়ানও ভদ্রভাবে বিদায় জানিয়ে গাড়িতে উঠে বসল। শুধু ওই অশ্বটা চুপচাপ গাড়ির ভেতর বসেছিল। মাথা নিচু করে ফোন স্ক্রোল করছিল। নাবিলাকে বিদায় দেওয়া যে গুরুত্বপূর্ণ কিছু তা মনেই করছে না। নাবিলায় এগিয়ে গেল। সবাইকে শুনিয়ে শুনিয়ে মুখের দুষ্টু হাসি নিয়ে বলল, আবার আসবে তো, সামির? তোমাকে কিন্তু খুব মিস করব, বিশেষ করে তোমার সেই তাকিয়ে থাকাটা। কথা বলার স্টাইল আর থাক সবার সামনে বেশি কিছু না বলি। স্বামীরও হেসে জবাব দিল, আমি তো এসে গেলাম, এইবার বরং তুমি এসে খাটতিটা পূর্ণ করে দিও। চারপাশে যারা দাঁড়িয়ে ছিল তারা একচোট হেসে ফেলল। সামির মাথা তুলে কেবল 1 সেকেন্ডের জন্য তাকালো, তারপর আবার ফোনে চোখ বুজে দিল। ওরা বিদায় নেওয়ার পর পুরো বাড়িটা ফাঁকা হয়ে গেল। নাবিলার একটু মন খারাপ হলো, অন্বেষার সাথে ওর বেশ ভালো সম্পর্ক তৈরি হয়েছিল। আর আয়ান ভাইয়াও বয়সে যথেষ্ট বড় হলেও এক দিনে ওদের সঙ্গে এক অদৃশ্য বন্ধুত্ব গড়ে উঠেছিল। হাসি ঠাট্টা, গল্প, আড্ডা সব বোধহয় নিয়ে চলে গেল ওরা। তারপর নাবিলা একটু হেসে নিজেকে গুছিয়ে নিল। মনে মনে বলল, ঠিক আছে, আপু আর ভায়া চলে গেলেও ওই অসুরটা তো আপাতত নাই, অন্তত শান্তি পেলাম। গেট বন্ধ করে ভেতরে ফিরতে ফিরতে ঠোঁটের কোণে একরকম কুটিল হাসি ফুটে উঠল। ওর মাথায় বুঝি আবার নতুন কোনো পরিকল্পনা জন্ম নিচ্ছে সামির ইয়াসিরকে ফাঁদে ফেলার জন্য। নাবিলা ঠিক করল, কোনো কিছু নিয়ে সে আর মাথা ঘামাবে না। ভর্তি পরীক্ষাটা এখন তার কাছে অনেক বড় কিছু। এতে তো নিজের স্বপ্ন আছেই, সাথে বাবা মায়েরও স্বপ্ন। এখানে হেরে যাওয়া চলবে না। দিনগুলো তাই নিজের মতো করে সাজিয়ে নিল। টিউশনি শুরু করল, সকালে চা হাতে পড়ার টেবিলে বসছে, বিকালে বান্ধবীদের সাথে আড্ডা, সন্ধ্যায় নাদিমের সাথে রিমোটের দখল নিয়ে যুদ্ধে নামা। হেরে গেলে চুল টেনে দেওয়া আর জিতলে বিজয়ীর হাসি হেসে গর্বে বুক ফুলানো। বাবা মায়ের আদর, আহ্লাদ থেকে শুরু করে শ্বশুরবাড়ির খোঁজখবর, সব মিলিয়ে নাবিলার রোজকার জীবনটা আবার নতুন ছন্দে ফিরে এলো। হাসি, খুনসুটি আর পড়াশোনার মিশেলে দিনগুলো কেটে যাচ্ছিল। সবকিছুর ভিড়ে স্বামীর একেবারেই রং হারানো একটা ছবি। না আছে উজ্জ্বলতা, না আছে টান। নাবিলা ওকে মনেও রাখতে চায় না। বিয়েটা ছিল শুধু আনুষ্ঠানিকতা, নামমাত্র একটা ঘটনা, যার প্রতি কোনো আবেগ নেই। নিজের কাছে সে এমন ভান করেই থাকে যে ওর বিয়ে হয়নি। কিন্তু চারপাশের মানুষ বোধহয় ভান ভাঙাতে বদ্ধপরিকর। প্রতিদিন সকালে, দুপুরে, রাতে মা এসে নিয়ম করে একই প্রশ্ন। স্বামীরের সাথে কথা হলো? রেশমা আন্টির সাথে কথা হলেও তার স্নেহভরা গলায় অনিবার্য প্রশ্ন। সামির ফোন করেছিল মা। নাবিলাকে তখন ভেতরে বিরক্তির আগুন লুকিয়ে রেখে মুখে একটা প্লাস্টিক হাসি চলাতে হয়। উফফ, সামির, সামির, সামির। এই নামটা শুনতে শুনতে তার কানটা সত্যিই ব্যথা হয়ে যাচ্ছে। নামটার উচ্চারণই এখন নতুন এক ধরনের মাথা ব্যথা, আতঙ্ক। কিছু শব্দ আছে যেগুলো শুনলেই মানুষের বুক ধুকধুক করে, সামির শব্দটা নাবিলার কাছে ঠিক সেই রকম। এই ধুকধুকের জন্ম ভালোবাসা কিংবা প্রেম থেকে উদ্ঘটিত হচ্ছে না, অস্থিরতা থেকে হচ্ছে।
যেমন ঝড়ের আগে প্রকৃতি লণ্ডভণ্ড হয়ে যায়, ঠিক সেরকম ওইদিকে স্বামীরেরও অবস্থাও একই রকম। ইদানিং বাড়িতে ওকে পাওয়াই মুশকিল। বন্ধুদের সাথে লম্বা আড্ডা, কোথাও কোথাও চলে যাওয়া। এখন তো তার কাছে বাড়ি মানেই এড়িয়ে চলার জায়গা। কারণ বাড়িতে থাকলেই মা শুরু করে অদ্ভুত রকম জেরা, সাবজেক্ট সবসময় নাবিলা। সামির জানে, যতই চেষ্টা করুক নাবিলার নামটা মাথা থেকে সরানো যাবে না। ওর জীবনে এমনভাবে গেঁথে গেছে যে সাইড করার চেষ্টাই বৃথা। একসময় মনে হতো ওরা শুধু দুই আলাদা দুনিয়ার মানুষ, আলাদা পথে চলবে। কিন্তু মন তো বোঝার যথেষ্ট বয়স হয়েছে। পথ আলাদা হলেও গন্তব্যে আলাদা নয়, কোথাও না কোথাও দেখা হবেই, হতেই হবে। তার মধ্যে মা একেবারে আলাদা জল খেয়ে পড়েছে, এই বিষয়টা নিয়েই প্রতিদিন অন্তত একবার গরম তেল ঢালবেই। সামির শুধু মনে মনে বলে, মা প্লিজ, আজ না। কিন্তু মা যে কি শুরু করেছে তা মা নিজেও জানে না। বাড়ির গেট পেরিয়ে সামির বাইকের দিকে এগোলো। বাইকের পাশে গিয়ে হেলমেটটা হাতে নিল। এক ঝটকায় কপালের উপরের চুলগুলো পেছনে সরিয়ে নিল হাতের পাতায়। তারপর বাইকের সিটে বসে এক পা দিয়ে স্ট্যান্ড তুলে দিল। চোখে সানগ্লাস, ডান হাতে হ্যান্ডেল ধরা, বাম হাতে হেলমেট ঠিক করতে করতে স্টার্ট দিল। তার গন্তব্য জগন্নাথ বিশ্ববিদ্যালয়। কিছু জরুরি কাজ আছে, সেগুলো সেরে ফিরতে হবে। রাস্তায় কিছু দূর গিয়েই চোখের কোণায় ভেসে উঠল লালরঙা দোতলা বাড়িটা। বারান্দায় দাঁড়িয়ে কামিনী, চোখে কৌতূহল মেশানো তীক্ষ্ণ দৃষ্টি। স্বামীর স্বভাবমতোই সম্মুখে দৃষ্টি রেখে সোজা চলে গেল। ওখানে কেউ একজন দাঁড়িয়ে আছে তা দেখার প্রয়োজন বোধ করল না। তবুও বোঝা যায়, ও জানে প্রায় প্রতিদিনই কামিনী এই পথের দিকে তাকিয়ে থাকে, তার যাতায়াত নজরে রাখে। কেন রাখে? সে প্রশ্নের উত্তর স্বামীর জানে না বা জানতে চায় না। তবে এই নজরদারির পেছনে আজকাল একটা নতুন কারণ যুক্ত হয়েছে, সেটা হচ্ছে নাবিলা। নাটোর থেকে ফিরেই অন্বেষা কামিনীকে নাবিলার ছবি দেখিয়েছিল, ওরা কি কি করেছে তা গল্প করেছে। মুখে বারবার উচ্চারণ করেছে, স্বামীরের বউ, স্বামীরের বউ, ঠিকই বলেছে। কিন্তু এই অতিরিক্ত মিষ্টি ভাব আর চোখের ঝিলিক কামিনীর গায়ে আগুন ধরিয়ে দিয়েছিল। এখন কামিনীর চোখে শুধু কৌতূহল নেই, আছে এক অদ্ভুত প্রতিযোগিতার ঝলক। কামিনী নিজেও জানে স্বামীরের প্রতি তার আর কিছুই নেই। আর স্বামীর, সে তো ফিরেও তাকায় না। কিন্তু দূরের সেই মেয়েটিকে সরাসরি না দেখেও তাকে হারাতে চায় কামিনী। কিন্তু কোন দিক দিয়ে হারাতে চায় তা নিজেও জানে না। মনে মনে ওর জন্য এক অপ্রতিরোধ্য হিংসার বীজ বপন করে রেখেছে। সেদিন অন্বেষাকে অবশ্য জিজ্ঞেস করেছিল। তখন কামিনীর গলায় ছিল শীতল সুর, কথাটা সাধারণভাবে জিজ্ঞেস করছে কিন্তু ভেতরে লুকিয়ে ছিল অসহ্য আর বিরক্তির মিশ্রণ। অন্বেষার কাছে গিয়ে জিজ্ঞেস করল। ওর ঠোঁটের কোণে একরকম অনিচ্ছুক টান পড়ল। ওই মেয়েটা কবে আসবে এখানে? শব্দগুলো বেরোলো ধীরস্বরে, কিন্তু তাতে কেমন হিসেবি মাপচক ছিল। নাবিলার নাম উচ্চারণে এড়িয়ে গেল সে। আর স্বামীরের বউ বলবে? অসম্ভব। অন্বেষা প্রথমে কিছুই বুঝল না। ভুরু কুঁচকে বলল, কোন মেয়েটার কথা বলছ গো? কামিনী কফির কাপে চুমুক দিল। চোখ সরাল না রাস্তা থেকে। ওই যে ওই মেয়েটা। অন্বেষা এবার বুঝে হেসে ফেলল। হে, নাবিলা, স্বামীরের বউ। কামিনীর গলার ভেতরে চেপে থাকা কথাটা অন্বেষাই উচ্চারণ করে দিল। কামিনী মুখ শক্ত করে শুধু বলল, খুব, কাকি যে কবে নিয়ে আসে? বাচ্চা মেয়ে না, আসবেই, হয়তো একটু দেরিতে। এত তারা কিসের? বিয়েটা তো হয়ে আছে। ওহ। শেষের ওহ শব্দটা মুখে থাকলেও চোখে মুখে স্পষ্ট, ওর ভেতরে কিছু একটা খচখচ করছে। একটা অজানা অস্বস্তি সবসময় খোঁচা মারছে। অন্বেষা হয়তো কিছু বুঝতে পেরে ভাবির মুখের দিকে তাকালো। কিন্তু তার অভিব্যক্তি বুঝতে পারল না। বোঝার চেষ্টাও করল না। কামিনীকে সহজে বোঝা যায় না। তার ভাইও বোঝে না। ভাইয়ের সাথে বিয়ের সময় ওকে বেশ অন্যরকম মনে হয়েছিল। তখন জানতো না স্বামীরের সাথে রিলেশনের ব্যাপারটা। পরে অবশ্য স্বামীর কি বলেছিল। অন্বেষা রায়হান ভাইয়ার বোন হলেও স্বামীরের ছোটবেলার বন্ধু, ওকে বলাই যায়। স্বামীর ভার্সিটি পৌঁছেই গেটে ইশরাককে দেখল সিগারেট টানতে। স্বামীর সামান্য হেসে মাথা ঝাঁকাল, বাইকের চাবিটা পকেট লুকিয়ে হাত গুটিয়ে দাঁড়ালো। জিজ্ঞেস করল,
আবার শুরু করেছিস? গেটের বাইরে তখন ভ্যাপসা রোদ, বাতাসে সিগারেটের তীব্র গন্ধ মিশে আছে। ইশরাক ধোয়া ছেড়ে কাঁধ উঁচু করল। শুরু করি নাই, আবার শেষও করি নাই। অনেক দিনের অভ্যাস, সহজে ছাড়া যায় না মামা। টান দিবি নাকি একটা? সামির সরাসরি তাকিয়ে বলল। উহু। ইশরাকের ঠোঁটে হালকা কৌতুকের ছাপ। বাহ, অভ্যাস গেছে গা। অভ্যাস ছিলই না আমার। মাঝে মধ্যে টুকটাক, ওটাকে অভ্যাস বা নেশা কিছুই বলে না। ইশরাক আবার ধোয়া ছাড়ল। কবি কবি একটা ভাব নিয়ে বলল। এখন তো বিয়ে করে ফেলছুস। কোনো প্যারা নাই, কোনো চিন্তা নাই, ছ্যাঁকা খায়া বেকা হওয়ার ভয় নাই। তাই তোর নেশা ছাড়াই ভালো। কিন্তু ভাই, আমার গার্লফ্রেন্ড দুদিন পর পর প্যারা দেয়। মায়া মানুষ এত জটিল। সকালে ভালো মনে হয়, বিকেলে জাদ্রেল মনে হয়। সামির এই কথাটা মনে মনে স্বীকার করল। জীবনটা যতই অগোছালো হোক, যতই ব্যস্ত হোক, কিন্তু যখন কামিনীর অস্তিত্ব ছিল তার চারপাশে, তখনও এই প্রবৃত্তি কাজ করত। নিজের ব্যক্তিগত জিনিস, কোনো অনুভূতি, কোনো সম্পর্ক, কোনো মুহূর্ত, তাতে সে কখনো অন্য কারো কর্তৃত্ব পছন্দ করে না। যেটা তার, সেটা একান্ত তারই থাকতে হবে। মাঝে মধ্যে নিজেকে একরোখা, স্বার্থপর, সংবেদনশীল, অবাধ্য প্রিয়তাভাজন, কঠিন মনে হলেও এটাই স্বামীর ইয়াসিরের প্রকৃতি। অন্য কারো কাছে প্রিয় কিছু ভাগাভাগি করা মানে সেটা এক ধরনের অচেনা হুমকি। মনে মনে বোঝে, এই প্রবৃত্তি তাকে কখনো কোনো পরিস্থিতিতে কমপ্লায়েন্ট বা নম্র হতে দেয় না। নিজের দখলকে স্বামীর এতটা গুরুত্ব দেয় যে মাঝে মাঝে নিজেই অবাক হয় নিজের স্বভাবের দৃঢ়তায়। ইশরাকের কথায় স্বামীর চুপচাপ নিজের ভেতরের এই সীমাবদ্ধতা, স্বার্থপরতা আর আবেগের মিশ্রণকে টের পাচ্ছিল। খুট করে মনে হলো, নাবিলার বেলায়ও কি এমন সীমাবদ্ধতা কাজ করবে কখনো? ড্যাশ ড্যাশ ড্যাশ। বাবা মা নাবিলাকে নিয়ে খানিক চিন্তায় আছে। নেওয়াজ আহসান কাগজপত্রে প্রায় চোখ বোলাতে বোলাতে স্ত্রীর সাথে আলাপ আলোচনা করেন। কোথায় কোথায় পরীক্ষা দেবে নাবিলা? চান্স পেলে তারপর কি করবে? এখন তো তারাই শুধু অভিভাবক নন। মাথার উপর স্বামীর আছে। নিতু প্রস্তাব রাখল, অন্য কোথাও পরীক্ষা না দিয়ে ঢাকাতে দিলেই হয়। ওখানে কোথাও হলে হবে, না হলে ন্যাশনাল তো আছেই। আর যদি জগন্নাথে কোনোভাবে হয়ে যায়, তাহলে তো পুরো লটারি। নাবিলা নিজেই ভাবছিল চান্স পেলে কি করবে, কিসের প্রস্তুতি নিবে। আগে তো ইচ্ছে ছিল ঢাকাতেই কোথায় ভর্তি হবে, কিন্তু বর্তমানে সেই ইচ্ছেটা মিলিয়ে গেছে। কারণ ঢাকায় পড়তে গেলে ওকে হলে হোস্টেলে কিংবা মেসে রাখবে না, সোজা শ্বশুরবাড়ি পাঠিয়ে দিবে। আর শ্বশুরবাড়ি মানে স্বামীরের মুখ দর্শন করতে হবে। এই ইচ্ছে, সব কোনোটাই নেই। কিন্তু বাবা মাকে সেটা বোঝাবে কি করে? নাবিলা সিদ্ধান্ত নিল, ও ঢাকা যাবে পরীক্ষা দিতে। কিন্তু একটা পরীক্ষায়ও প্রশ্নের উত্তর লিখবে না। দরকার হলে সামির ইয়াসিরের মাথামুন্ডু এঁকে দিয়ে আসবে। নাবিলার পরীক্ষার প্রস্তুতি ভালোই। সারা বছর উড়ে বেড়ালেও পরীক্ষার আগে মনটাকে টেনেটুনে সিরিয়াস অবস্থানে নিয়ে আসে। কিন্তু এবার মনটা অস্থির, শান্তি খুঁজে পাচ্ছে না কোথাও। ভেতরটা খাম খাম করছে। পড়াশোনার বিষয়গুলো মাথার মধ্যে তালগোল পাকাচ্ছে। হঠাৎ হঠাৎ মনে আসে, হুট করে বিয়ে হয়ে গেল। এখন কি পড়াশোনা ঠিকমতো করা যাবে? ইন্টার ফার্স্ট ইয়ারে এক বান্ধবীরও যখন বিয়ে হয়ে গিয়েছিল, তার পড়াশোনাও আর হলো না। শ্বশুরবাড়ি থেকে নাকি অনুমতি দিবে না। নাবিলা জানে রেশমা আন্টি কিংবা আঙ্কেল কেউ এমন নয়। তারা ঠিকই সাহায্য করবে, আদর করবে। তবু মনে ভয় লাগে। এই ভয়ে সে নিজের নিয়ন্ত্রণ হারাচ্ছে, পড়াশোনায় মন বসছে না, আবার উৎকট সব চিন্তা একসাথে দাপট দেখাচ্ছে। নাবিলার মনে দ্বন্দ্ব দুই ধারার নদী হয়ে একসাথে বয়ে চলেছে। একদিকে রয়েছে পড়াশোনা, পরীক্ষার প্রস্তুতি। কিন্তু অন্যদিকের অন্য একটা আওয়াজ ভেতরটা বারবার কাঁপাচ্ছে। মনের এক কোণে লুকিয়ে আছে ফার্স্ট ইয়ারের বান্ধবীর উদাহরণ। বিয়ে হলো, পড়াশোনা থেমে গেল। সে কথা ভাবতেই শরীর চট করে অস্থির হয়ে যায়। নতুন সংসারের দায়, শ্বশুরবাড়ির প্রত্যাশা, আর নিজের স্বপ্নের মধ্যে ভারসাম্য রাখতে হবে। এসব চিন্তায় তার মন হঠাৎ হঠাৎ থেমে যায়। নাবিলার ভয়টা অন্যরকম। মানে, এই ভয়ের কোনো অস্তিত্বই নেই। সে জানে নিজের আত্মবিশ্বাসের সীমানা পরীক্ষিত হবে।
মনে মনে বারবার চেষ্টা করে নিজের অবস্থান দৃঢ় রাখতে, কিন্তু হৃদয় ছোট ছোট আতঙ্ক নিয়ে দোলা খায়। সব মিলিয়ে নাবিলার ভিতর একটা সংকীর্ণ দ্বন্দ্ব তৈরি হয়েছে, যা তাকে এক পলকও শান্ত থাকতে দিচ্ছে না। এরই মধ্যে নিতু ঘরে এলো ফোনে কথা বলতে বলতে। সে ফোনটা হাতে নিয়ে কথা বলতে বলতে নাবিলার দিকে এগিয়ে দিল। ধর। নাবিলা দেখল ভিডিও কল, ওপাশে রেশমা আন্টি। মাকে উদ্দেশ্য করে জিজ্ঞেস করল, কি? নিতু হেসে বলল, কথা বল। রেশমা ফোন করেছে, তোর সাথে কথা বলবে। নাবিলা কুঁচকে গেল। একটু আগেই ঘুম থেকে উঠেছে, ফ্রেশ হয়ে বসেছে ঠিকই, কিন্তু চুলগুলো উস্কুস, আওলা জাওলা। মায়ের চোখ রাঙানির প্রভাবে ফোনটা হাতে নিল। সালাম দিয়ে কথা বলতেই ওপাশ থেকে রেশমার গরম, মাতৃত্বপূর্ণ কণ্ঠ ভেসে এলো। কেমন আছো, মা? নাবিলার মনে পড়ে না শেষ কবে ওনার মুখ থেকে সে নিজের নাম শুনেছে। বেশিরভাগ সময়েই মা বলেই সম্বোধন করে, আঙ্কেলও তাই। নাবিলার অবশ্য ভালোই লাগে, নিজের ছেলেকে বাবু ডাকে আর ওকে মা। হি হি। নাবিলা হেসে বলল, ভালো আছি আন্টি, আপনি কেমন আছেন? আমিও ভালো আছি। 1 মিনিট দাঁড়াও। নাবিলা দেখল উনি উঠে অন্য রুমে গেলেন। নাবিলা অবশ্য অবচেতন মনে অপেক্ষা করছিল। তিনি হুট করে ফোনটা স্বামীরের দিকে এগিয়ে দিলেন। নে, নাবিলার সাথে কথা বল। বলেই তিনি নীরবে হেঁটে ঘর থেকে চলে গেলেন। নাবিলা হঠাৎ হকচকিয়ে গেল। সে স্বামীরের সাথে কি কথা বলবে, কিভাবে শুরু করবে? স্বামীরও কিছুটা অপ্রস্তুত বোধ করল বোধ হয়। নাবিলা ফোনটা কেটে দিতে উদ্যত হয়। স্বামীর তৎক্ষণাৎ গলায় হালকা গাম্ভীর্য এবং নিয়ন্ত্রিত স্বরে বলে উঠল, এই না না, ফোন কাটবে না, চলবে।